রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর বরাবর সবসময়ের মতোই আপনি ভালোর দলে। দোয়া করি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ ইমরান খান। আমি অনেক আগে থেকেই বোধ এফএম শুনতাম। যখন শুনছি যে বোধ এফএম বন্ধ হয়ে যাবে, তখন এত একটা মন খারাপ হয় নাই, কারণ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তার পরের এপিসোডে আপনি বন্ধ করে দিয়েছেন, তখন খুব কষ্ট পাইছি। সত্যি কথা বলতে গেলে রাতে ঘুমাইতে পারি না বোধ এফএম না শুনলে। এটা আমার মনে হয় যে একটা ঘুমের ওষুধ এমন হয়ে গেছে শুনতে শুনতে আমার। তো যখন পরবর্তীতে দেখলাম যে আপনি boat.com চালু করলেন, তখন অনেক খুশি হইলাম আর আপনার জন্য অনেক দোয়া করলাম, আল্লাহ আপনার মঙ্গল করুক। যাই হোক রাসেল ভাই, আমি আমার ঘটনা শুরু করি। ঘটনাটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার, গ্রামের নাম খাটকোট। আমার গ্রামের নাম খাটকোট। এই খাটকোট গ্রামের উপর দিয়ে আগরতলা আর আখাউড়ার যে রেল রাস্তার রেল লাইন তৈরি হচ্ছে, মালামাল আসা যাওয়ার জন্য, মানুষ চলাফেরা করার জন্য যে রেল রাস্তা তৈরি হচ্ছে, ওই রেল রাস্তা নিয়ে ঘটনাটা হলো 2019 সালে ফেব্রুয়ারি মাসে। তখন আমি দেশে ছিলাম। তখন ওই রেল রাস্তা কাজের জন্য ইন্ডিয়া থেকে খুব ভালো ভালো প্রযুক্তির কিছু ভারী যানবাহন, বেকো, ট্রাক আর অন্য কিছু ওইগুলা নিয়ে আসা হয়েছিল। আর ওইগুলো আনা হয়েছিল, রাখা হয়েছিল আমাদের গ্রামের উপরেই। অনেক বড় একটা মাঠ আছে, এই মাঠে ঠিক বর্ডারের পাশে। তো প্রথমত প্রত্যেকটা বর্ডারের পাশে ছোট না ছোট বিল টিল থাকে বা বড় বড় পাহাড় থাকে। ঠিক বরাবর এমনই আমাদের গ্রামে ছোট্ট একটি বিল আছে, তার পাশে পাহাড়, তারপর ইন্ডিয়ার বর্ডার। তো ওই যে বিলের উপর দিয়ে যে রেল রাস্তাটা যাবে, ওটা রাস্তাটা একটু উঁচু করার জন্য, রেল চলাচলের জন্য রেল চলাচল পারফেক্ট হওয়ার জন্য পাহাড় থেকে মাটি কেটে ওই বিলে ফেলতেছিল, যেন রাস্তাটা একটু উঁচু হয়। বৃষ্টি হলে বা বর্ষার দিনে যেন রাস্তাটাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেজন্য। তো ইন্ডিয়ার তার কাটার পাশে যে লাইট থাকে, ইন্ডিয়ার ফুল বর্ডারই তো লাইট থাকে, তেমনি লাইটের আলোটাও অনেকটা আমাদের গ্রামের দিকেও আসে, গ্রামের উপরও। তাছাড়া আবার যে রাস্তা তৈরি হচ্ছে নতুন করে রেল লাইনের জন্য, ওই রাস্তাতেও কিছু লাইট লাগানো হয়েছে যেন রাতে কাজ করা হয়। সারা রাতই কাজ চলে। সারা রাত বলতে গেলে অনেক সময় সারা রাত চলে, আবার অনেক সময় বেশি এত একটা হয় না, 12টা-1টা পর্যন্ত কাজ চলে। তো তেমনি এক রাতে বিজিবি, আমাদের গ্রামের পাশে আবার বাংলাদেশের ক্যাম্প আছে, এই যে বিজিবিরা থাকে, ওই বিজিবি থাকার ক্যাম্প আছে আমাদের গ্রামের পাশেই। তো 4 জন বিজিবি এক রাতে ওই বর্ডারের পাশে বসে টহল দিচ্ছিল। তো তারা দেখলো কি, দূর থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে 2 জন লোক সাদা কাপড় পরা অবস্থায় বাংলাদেশে প্রবেশ করতেছে। তো তারা তখন নিশ্চিত হলো নিশ্চয় ওরা স্মাগলার। ওটা চিন্তা করে তখন যে বিজিবির যে বড় অফিসার যাই বলুক না কেন, উনি তখন ওদেরকে এদিকে আসার জন্য ডাক দিল যে, কারা তোমরা, ওই জায়গায় কি করতেছো, এদিকে আসো। তখন তারা থামতেছে না, তারা তাদের মতো অন্য এক দিকে রওনা দিল। তখন বিজিবিরা নিশ্চিত হয়ে গেল নিশ্চয় ওরা 2 জন স্মাগলার, অবৈধ মাল নিয়ে মনে হয় বাংলাদেশে প্রবেশ করতেছে। তখন বাকি 3 জন বিজিবি বন্দুক ধরল, রাইফেল ওদের দিকে স্ট্যান্ড করে ধরল, যেন তখন যে বিজিবির অফিসার ও বললো যে, তোমরা যদি এদিকে না আসো তোমাদেরকে গুলি করতে বাধ্য হব। তো এই কথা বলার 5-6 সেকেন্ড পরেই যে বন্দুক ধরছিল, বন্দুকের নলটা আপনি একটা বিজিবির বন্দুকের নল আপনি মুচড়াই ফেলছে, বাঁকা হয়ে গেছে আপনি। এটা দেখে ওই জায়গায় যে বিজিবির যে বন্দুক ছিল সে সেন্সলেস হয়ে গেছে। তো এই জিনিসটা দেখে বিজিবিরা সবাই ওই সেন্সলেস বিজিবিকে নিয়ে ওইখান থেকে চলে আসলো। তারা বুঝতে পারলো যে এই জায়গায় হয়তো অস্বাভাবিক কিছু আছে বা কোনো কিছু করতে যাচ্ছে, তো তারা যেখান থেকে চলে আসলো। যাক রাসেল ভাই, ঘটনাটা এই জায়গায় যদি শেষ হয়ে যেত তাহলে বিষয়টা এত নিয়ে হইচই বা এত মাতামাতি হইতো না। তো তার কিছুদিন পর, 5-6 দিন পর, এক রাতে এক ড্রাইভার ওই যে উঁচু পাহাড় থেকে মাটি আনার জন্য যাচ্ছিল।
তো যখন পাহাড় থেকে মাটি আনার জন্য যাচ্ছিল তখন সে দেখলো কি যে দুইটা কাপড় মোড়ানো লোক, সাদা কাপড় মোড়ানো লোক সামনে, ঠিক গাড়ির সামনে। তখন হরেন দিচ্ছিল সাইড দেওয়ার জন্য, তারা সাইড দেয় না। তখন সে গাড়িটা স্টপ করলো, স্টপ করে নামলো। সে ভাবছে হয়তো এই গ্রামের কোনো লোক হবে, শীতের দিনে চাদর মুড়ি দিয়ে হয়তো চলাফেরা করতেছে। তো সে ডাক দিল, হরেন দিল, আর সাইড দিল না। তখন সে গাড়িটা বন্ধ করে নামলো, নেমে একটু কাছে গিয়ে ডাক দিল যে কি হয়েছে, আপনারা কি কানে শুনেন না? তো রাসেল ভাই বিশ্বাস করবেন, অবাক করা বিষয়, ওই দুই লোক যদি মানে ওরা ঘুরে তাকাইছে, কিন্তু কি বলবো রাসেল ভাই, ঘুরে তাকানোর জন্য তো মানুষের একটা মাথা তো প্রয়োজন, তাই না? মাথার মাধ্যমে তো আমরা বুঝতে পারবি এটলিস্ট যে মানুষটা যে ঘুরে তাকাইছে। ওই জায়গায় যদি মাথাই না থাকে তাহলে কি বুঝবো বা কি করবে? তখন সে ওইটা দেখে উল্টা পথে দৌড় দিছে, কোনো কথা না ভেবে একদম দৌড়ে বাংলাদেশের দিকে চলে আসছে, যে জায়গায় ওদের ক্যাম্প, যে জায়গায় ওরা থাকে, যে কাজ টাজ করে যারা থাকে, ওই জায়গায় চলে আসছে। আইসা সবার কাছে বলছে। তো সবাই ভাবছে হয়তো মানে উল্টাপাল্টা কিছু খাইছে বা ওই ধরনের কিছু সেবন টেবন করছে, যার জন্য হয়তো এগুলো দেখছে। ওর কথা কেউ বিশ্বাস করে নাই। আচ্ছা রাসেল ভাই, এই জায়গায় হয়তো জিনিসটা এই জায়গায় যদি বন্ধ হইতো তাও হয়তো জিনিসটা আর একটু ভালো হইতো। তো যাই হোক, তারপর কয়েকদিন আর কোনো সমস্যা হয় নাই, কাজ চলতেছে। তো এমনই এক রাতে মাঝে মাঝে কাজ কভার করার জন্য ওরা সারা রাত কাজ করতো, সারা দিন তো কাজ চলতোই, আবার সারা রাতও কাজ চলতো। তো আমার একটা বন্ধু, পরিচিত ড্রাইভার, ওর কথার নামটা বললাম না, ওর বাড়ির কুমিল্লাতে। তো ও অনেক পুরানা লোক, ও অন্য জায়গায় সরকারি কাজই করে। তো সে যখন এক রাতে প্রায় 3টা বাজবে এমনই হবে, এক রাতে ট্রাক নিয়ে যখন বর্ডার দিকে রওনা দিল, বর্ডার দিকে রওনা দেওয়ার একটাই কিন্তু রাস্তা, ওই যে রেল লাইনের যে রাস্তাটা করতেছে না, ওই রাস্তাটাই। ওরা একটু একটু করে মাটি ফেলতেছে, একটু একটু করে রাস্তা করতেছে, এইদিকে আবার গাড়ি যাওয়ার জন্য এক্সট্রা করে আবার একটু রাস্তা করছে। তো এইদিকে সে যখন রওনা দিল বর্ডার দিকে, সে দেখলো কি আচমকা প্রায় 30-40টা বিড়াল লাফায়া রাস্তায় ওর গাড়ির মানে একদম ঘেরো করে ফেলছে। তো এটা দেখার পরে মানে একটু হতভম্ব হয়ে গেল, হঠাৎ করে এটা দেখলো তো রাতে। তারপর আবার কিছু শুনলো যে 2-3 দিন আগে এই ধরনের কাহিনী হইলো। তো এটা দেখার পরে এই জায়গায় একটু স্টপ হইলো, মানে এই জায়গায় গাড়িটা বন্ধ করে দেখলো যে বিড়ালগুলা কি করতেছে, এটা দেখার জন্য ও তাকাই রইলো। ও যে তাকাইছে, তাকানো অবস্থায় মানে ওর আর সেন্স কাজ করতেছে না যে জায়গা থেকে যাও মুভ করতে হবে, বা এই জায়গায় থেকে যে হয়তো গাড়ি নিয়ে সামনের দিকে যাও না পিছন দিকে যাও, ওই জায়গায় যে মুভ করতে হবে, ওইটা আর কাজ করতেছে না সেন্স। ও খালি তাকাই রইলো, দেখলো কি বিড়ালগুলা লাফ দিচ্ছে, আর লাফ দিচ্ছে না, এক একটা লাফ প্রায় 4 থেকে 5 ফুট উপরে উঠে যাচ্ছে। লাফায়া ওরা চতুর্দিকে ঘুরতেছে, গাড়ির উপর উঠতেছে, কিছু বিড়াল নিচে নামতেছে। তো তার ভিতর থেকে 2-1টা বিড়াল মেইন সামনের গ্লাসে আইসা নখ দিয়ে খালি যে আমরা যেভাবে টোকা দিই না, দরজায় টোকা দিই, ওইভাবে টোকা দিচ্ছে, সামনের গ্লাস ভেঙে যাচ্ছে। লুকিং গ্লাসে গিয়ে টোকা দিচ্ছে, লুকিং গ্লাস ভেঙে যাচ্ছে। তো ওইটা দেখে ওই জায়গায় সেন্সলেস হয়ে গেল। যখন ও সেন্সলেস হয়ে গেল, সকালবেলা সবাই গিয়ে দেখলো ওই অবস্থায়। তখন সবার কাছে যখন ও ঘটনাটা বললো, কেউ বিশ্বাস করলো না। সবাই ভাবলো হয়তো ও অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু রাসেল ভাই জায়গায় অ্যাক্সিডেন্ট করবে কিভাবে? একটি বিল, ছোট একটা বিল, ওই জায়গায় আশেপাশে তো গাছ টাছ নাই, তো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করার তো কোনো মানেই আসে না। তো কেউ জিনিসটা অনেকে মানে যারা এই জায়গায় রাতে কাজ করে ওরা একটু একটু ভিতরে ভয় ঢুকতেছে, কন্ট্রাক্টর বিশ্বাস করতেছে না। কন্ট্রাক্টর বুঝতেছে যে এই জায়গায় যদি এটা যদি সবার ভিতরে ছয়রা যায় তাহলে তো ওরা কাজ করতে পারবে না, কন্ট্রাক্টটা শেষ করতে পারবে না। তো ওই জন্য ড্রাইভারকে ধমক টমক দিল, বললো যে তুমি হয়তো বল দেখছো বা তুমি তো অ্যাক্সিডেন্ট করছো, বুঝতে পারো নাই, তুমি কাজ টাজ করো। যাই হোক, ও নিজেরই ভুল মনে করছে, হয়তো ভুল মনে করে তারপরে যখন এমনই আরেক রাতে সে রওনা হলো কাজের জন্য। সে যখন আবার রওনা হলো, সেম পদ্ধতি, সেম বিড়াল চলে আসলো। এখন আর মানুষ নাই। কিছুদিন আগে তো মানুষ দেখছিল 2 জন, একটা ড্রাইভার দেখছিল আর যে বিজিবিরা দেখছিল। তারপরে এখন আর মানুষ আসে না, এখন বিড়াল আসে। তো সেম ওই যে আমার পরিচিত ড্রাইভারের সামনে বিড়াল কতগুলো আসলো, এসে লাফায়া টাফায়া। তো এখন আর গ্লাস ভাঙতেছে না। এখন যেভাবে সেভাবে ওর গাড়িটা, ওর আজকে সিদ্ধান্ত নিল কি যে গাড়ি ইঞ্জিন বন্ধ করবো না, ডিরেক্ট চলে যাব একদম আমার গন্তব্যে, যে জায়গায় আমার পছন্দ দরকার ওই জায়গায় আমি চলে যাব, এই জায়গায় আর ব্রেক টেক দিব না বা ইঞ্জিনও বন্ধ করবো না।
তো যেই মাত্র এটা ও সিদ্ধান্ত নিল, ওই মাত্র দেখতেছি কি ইঞ্জিন ঠিকই আছে, গাড়িও রানিং আছে, কিন্তু গাড়ি সামনের দিকে মুভ হচ্ছে না, পিছনের দিকেও যাচ্ছে না, সামনের দিকেও যাচ্ছে না, আপসাপ স্লো মোশনে ওপরে উঠে গেছে। কিন্তু ওপরে কত ফুট ওপরে উঠছে ওইটা তো বলতে পারতেছে না। অনেকক্ষণ প্রায় 4-5 মিনিট ছিল এমন অবস্থায়, হঠাৎ করে গাড়িটা নিচের দিকে পড়ছে। রাসেল ভাই নিচের দিকে পড়া, মাটি তো রাস্তা তো একটু নরম, কারণ নিচে কাদা, অনেক কাদা, উপরে মাটি ফেলাইছে হয়তো, কিন্তু নিচে তো কাদা, পুরা গাড়ি একদম ড্রাইভা গেছে। আরো ভিতরে অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। তো সকালবেলা সবাই যখন দেখলো যে এই অবস্থা, দেখার পরে ওরা হসপিটালে নিয়ে ভর্তি করাইছে। তারপর থেকে ও আর ওই কাজে ছাইড়া দিছে, ও কাজে যায় না। তখন সবার ভিতরেই মানে শুরু হয়ে গেছে এই ধরনের কাহিনী যে চলতেছে। তখন তো সবাই ঘটনাস্থলে গিয়ে দেখছে বিষয়টা, যে গাড়ি একদম মাটির নিচে, তাছাড়া এমন অবস্থা, তাছাড়া আগেও ঘটছে। তো এটা দেখার পরে সবাই, তখন বাকি যে ইয়ারা ছিল, লেবাররা ছিল, কাজ টাজ করতো, ওরা কাজ টাজ আর করে না, কাজ বন্ধ করে দিছে। তো এইভাবে মানে যাই, তখন কাজ যখন বন্ধ করে দিছে, তখন একটা কাকা ছিল আমাদের পাশের গ্রামেরই, সে আবার কি করতো, ওই যে রাস্তার পাশে তো অনেক কিছু দামি দামি অনেক কিছু ছিল, কাজের জন্য রাখা হইতো, তো ওইগুলো পাহারা দিত, ইট অনেক কিছুই ছিল, যাবতীয় যেগুলো লাগে রাস্তায় কাজ করতে হইলো, এই সব কিছুই ছিল, তো ওইগুলো পাহারা দিত, সবগুলো বর্ডারের পাশেই রাখা হইতো। তো সেও একদিন দেখলো যে সেম অবস্থা, দুইটা লোক, আর ওরা আসে কোথায় থেকে, ওরা আসে উপরে একটা পাহাড় আছে ইন্ডিয়ান ঠিক বর্ডারের পাশে, একদম ঘা ঘেসে, তার কাটার ঘা ঘেসে একটা পাহাড়, ওই পাহাড় থেকে লোকগুলা বা বিড়ালগুলো আসে, আইসা ঠিক ফজরের আজানের আগে লাফাইতে লাফাইতে ওই দিকে চললা ওরা একদম বেনিশ হয়ে যায়, মিশা যায়, আর দেখা যায় না। আর যে লোকগুলো আসে, ওরা আস্তে আস্তে এক সময় মানে এদিক গ্রাম, এই যে রাস্তাটাতে হাঁটাহাঁটি করে, তারপর আবার আজানের আগে ওই জায়গায় চলে যায়। তো অনেক সময়গুলো দেখছে, চিপাই বসে থাকতো, শুয়ে অবস্থায় দেখতো, আর নড়াচড়া করতো না। তো এটা যখন মানে দেখছে, কন্ট্রাক্টর একদিন স্বপ্নে দেখছে যে পুরো একটা গরু অর্ধেক এতিমদের দিতে হবে, আর অর্ধেক কাঁচা থাকা অবস্থায় ওই জায়গায় নিয়ে দিতে হবে। এখন যে জায়গায় দিতে হবে ওই জায়গাটা নিয়ে একটু কথা বলি। ওই জায়গাটা ছিল শ্মশান, অনেক আগের, যুদ্ধের আগে শ্মশান ছিল। যুদ্ধ হওয়ার পরে ওই জায়গায় হিন্দু মানুষ টানুষ থাকতো, আগে তো তারকাটা ছিল না, তো এটা এক ধরনের একটা গ্রাম ছিল। বর্ডার হয়তো যুদ্ধ হওয়ার পরে, তারকাটা হওয়ার পরে ওটা ইন্ডিয়ার বর্ডার হয়ে গেছে, আগে ছিল একটা গ্রামই ছিল। তো ওই জায়গায় একটা শ্মশান আছে, একটা পুকুর আছে। তো ওই শ্মশান মানে রাস্তার কাজে, ওই শ্মশানের ওপর দিয়া রেল লাইনের মানে রাস্তাটা পড়ছে, শ্মশানের উপর দিয়া, মানে শ্মশানটা ধ্বংস হয়ে গেছে। তো সেই জন্য এত কিছু ঘটনা ঘটছে। তো যখন কন্ট্রাক্টর স্বপ্নে দেখছে যে অর্ধেকটা গরু ওই পুকুরে, যে পুকুরটা শ্মশানের সাথে যে পুকুরটা, ওই পুকুরে দিয়ে আসতে হবে, আর অর্ধেকটা গরু এতিমখানায় এতিমদেরকে দিতে হবে। তো এটা দেখার পরে যে কথা সেই কাজ, কন্ট্রাক্টর একটা গরু জবাই করলো, অর্ধেকটা মাংস ওই পুকুরে দিল, আর অর্ধেকটা মাংস এতিমখানায় দিল। তো তার খুব আবার ওই যে কন্ট্রাক্টরকে প্রশ্ন করছে, মানে একটা শর্ত দিয়ে দিছিল যে দেওয়ার ঠিক 2 দিন পর থেকে কাজ করার জন্য, যেদিন দিবে ওই দিন না, ওই 2 দিন পর থেকে কাজ শুরু করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিল। ঠিক ওইভাবেই যেদিন দিছে তার 2 দিন পর থেকে কাজ শুরু করছে। আল্লাহর রহমতে এখন কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে আসছে, সবকিছুই ঠিকঠাক রাসেল ভাই। তো এই হলো আমার ঘটনা, আশা করি ভালো লাগছে, আর যদি আপনার ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। এই আর কি রাসেল ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিদুল ইসলাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ি গ্রামে। উনি 2025 সালে নাটোর জেলার বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সেপার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন। উনি যখন ওই কলেজে লেখাপড়া করতেন তখন কলেজের কাছাকাছি একটা মেস বাসায় উনি থাকতেন। ওই মেস বাসায় থাকাকালীন
একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। মূলত সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনা শুরু করি। উনি মূলত যেই মেস বাসায় থাকতেন এটা ছিল খুবই নিরিবিলি, একদম বাসাবাড়ির মতোই। মেসের যিনি মালিক উনি একজন বৃদ্ধ বয়স্ক মহিলা, খুবই ভদ্র একজন মহিলা। ওনার 2 জন সন্তান, 2 ছেলে। ওনারা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। ওনার হাজবেন্ড 2023 সালে মৃত্যুবরণ করায় একাকী হয়ে পড়েন। তখন ওনার 2 ছেলে তারা চিন্তা করেন যেহেতু ওনারা কাজের সুবাদে ঢাকাতেই থাকেন, এলাকায় কম আসা যাওয়া করা হয়, ওনার মাকে দেখাশোনা করার জন্য সার্বক্ষণিক বাসার আশেপাশে লোকজন যেন থাকে, এরকম চিন্তা থেকেই মেস তৈরি করেন বাসার একটা অংশ। তো ওই বাসায় যারা মেস বোর্ডার হিসাবে থাকতেন ম্যাক্সিমাম সবাই এই কলেজের স্টুডেন্ট। ওনাদের সাথে এই 2 ছেলে, তাদের সম্পর্ক যেমন ভালো ছিল, তারা মাঝে মাঝে আসতেন এখানে, মেসে যারা থাকতেন তাদের সাথে কথাবার্তা বলতেন, এটাও বলতেন তার মায়ের একটু দেখাশোনা করতে, বয়স্ক মানুষ কোনো কিছু লাগে কিনা। আর ওনার মাও, উনি মেসে যারা থাকতেন তাদের কি লাগে না লাগে উনি চেষ্টা করতেন ওনার জায়গা থেকে যতটুকু করা যায় আর কি। এভাবেই খুব একটা সুসম্পর্ক এই মেস মালিক এবং মেসের বোর্ডারদের সাথে সেখানে ছিল। এই সাদিদুল ইসলাম ভাই 2022 সালের অক্টোবর মাসে উনি মেসে উঠেছিলেন। উনিও মেসে ওঠার সাথে সাথে সবার সাথে সুসম্পর্ক হয়ে যায়। ওই মেসের একদম সাইডে নতুন করে একটা রুম অ্যাডজাস্ট করা হয়েছে। তো এই রুমে 2 জন বড় ভাই থাকতেন। মাঝে মাঝে দেখা যেত যে এই রুমে যেই 2 বড় ভাই থাকতেন, এক বড় ভাই বাড়িতে গেলে অন্য বড় ভাই রুমে একা থাকতেন না, অন্য কাউকে এই রুমে ডেকে নিয়ে যেতেন। কখনো কখনো সাদিদুল ইসলাম ভাইকেও ডেকে নিয়ে যেতেন। উনি বলেছিলেন যে এই রুমে একা একা ঘুমালে মাঝে মাঝে কিছু সমস্যা নাকি ঘটে। তবে এই বিষয়গুলো আসলে সাদিদুল ইসলাম ভাই বা অন্যরা সেভাবে আমলে নিতেন না, কারণ ওনারা কোনো কিছুই দেখেননি আসার পর থেকে। 2023 সালের মার্চ মাসে ওই রুমের 2 বড় ভাই যারা ছিলেন এদের মধ্যে একজন মেস চেঞ্জ করেন। তখন এই সাদিদুল ইসলাম ভাই ওই রুমটাতে ওই বড় ভাইয়ের সাথে শিফট হয়েছেন। বলা বাহুল্য ওনার নতুন রুমের জানালার পাশেই ওনার বেডটা পড়েছে। ওই জানালার ওপারে একটা ছোট বাঁশঝাড় আর ঘন গাছপালা, আর জানালা থেকে ঠিক কয়েক হাত দূরেই একটা জাম্বুরা গাছ বা বাতাবি লেবু গাছ, অনেকে এটা বাদামি গাছও বলে। ওখানে ছোট একটা পুকুর যেখানে আশেপাশে ময়লা ফেলা হতো। তো শুরুতে তো ওনারা দুজনে আছেন, কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই কিন্তু ওই বড় ভাই সাবধান করে দিতেন যে ভাই একা কিন্তু থেকো না, আমি না থাকলে অন্য কাউকে নিয়ে এসো এই রুমে। তবে এই সাদিদুল ইসলাম ভাই কয়েকদিন একা থেকেছেন, চিন্তা করেছেন দেখি কি হয়। তবে তেমন কিছুই হয় নাই, ওনার কাছে কিছুই মনে হয় নাই। নতুন রুমে শিফট হওয়ার কয়েক মাস পর অর্ধবার্ষিক পরীক্ষা শেষে শুক্র শনিবার মিলিয়ে প্রায় 9 দিনের মতো ছুটি পেলে সবাই বাড়িতে চলে গেছেন। মেসে তখন কেউ নাই। ছুটি শেষে সবাই চলে আসবেন এমনই পরিকল্পনা, নিজেরা ফোনে ফোনে আলাপ আলোচনা করে নিয়েছেন কবে আসবেন। কিন্তু উনি যেই রুমে থাকতেন এই সাদিদুল ইসলাম ভাই, ওই রুমের 2 রুম পরে ওনারই 2 জন ক্লাসমেট ছিল। তো ওদের একজন কল দিয়ে বলে যে তুই আগের দিন চলে আয়, বিকালে একটু আমরা ঘুরতে বের হব। সেই অনুযায়ী ঠিক হয় আগের দিন যাবেন। তো সকাল 10টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের টিকিট কেটেছেন, কিন্তু ট্রেন লেট থাকায় পৌঁছাতে পৌঁছাতে দুপুর 3টা বেজে যায়। গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলা মেসে ফিরে এসেছেন। তো ক্লাসমেট যেই 2 জন আর কি অন্য জায়গায় যে থাকে, তারা তো তাদের রুম তো আলাদা জায়গাতেই আর কি। আর উনি ওনার রুমে বিছানা করেছেন। যেহেতু আগেও কয়েকদিন একাকী উনি থেকেছেন, তাই স্বাভাবিকভাবেই উনি বিছানায় শুয়ে পড়েছেন। রাত জাগার অভ্যাস থাকলেও ওই দিন তো ক্লান্ত ছিলেন, জার্নি করে আসছেন, আবার ঘোরাঘুরি করেছেন, তাই তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন। ঘুম ঘুম ভাব চলেও আসে। এই সাদিদুল ইসলাম ভাইয়ের ঘুম আবার গভীর না, বেশ পাতলা। একটু শব্দ হলেই ওনার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে মনে হলো কোনো কিছু শব্দ ওনার ঘুম ভেঙে গেল। ওনার কাছে মনে হলো ওনার মাথার পাশে দেয়ালের ওপারে কেউ এদিক থেকে ওদিক হাঁটছে, মানে পায়চারি করছে, একবার এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে এদিক আসে। শুকনো পাতা থাকায় সেখানে মর্মর শব্দ হচ্ছিল এই হাঁটার কারণে। হঠাৎ করে ওনার শরীরটা মনে হলো একটু ভারী ভারী হয়ে এসেছে। এরপর মনে হচ্ছে
রুমে কম্পন হলে কিছু একটা শব্দ হয়। অনেক সময় মোবাইল ফোন যদি টেবিলের উপর রাখা হয়, যদি ভাইব্রেশন মুডে থাকে, যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ শুরু হয়। তবে এই আওয়াজটা বেশ প্রকট ছিল, বেশ জোরালো ছিল। তারপর থেকেই মনে হলো যে এই আওয়াজটা মনে হলো রুমের ভিতরে না বাইরে চলে গেছে। মনে হচ্ছে এবার দেওয়ালের ওপাশ থেকে অন্যরকম একটা আওয়াজ আসছে। তখন ওপাশ থেকে কুকুর আর বিড়ালের আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে কুকুর আর বিড়াল মারামারি করার আগে যেরকম গড়গড় শব্দ করে ওই রকম আওয়াজগুলো মাথার মধ্যে বেশ জোরালোভাবেই আঘাত করছিল। বেশ কিছুক্ষণ চলতে থাকে এরকম। একটা সময় প্রচন্ড বিরক্ত হয়ে যান যে এইরকম শব্দ কি ঘুমানো যাবে নাকি, এমনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছি, এরপর আবার এই কুকুর বিড়াল মারামারি করতেছে, গড়গড় শব্দ করছে। তখন উনি কি করেছেন, এই কুকুর বিড়াল দুটোকে তাড়িয়ে দেবার জন্য রুমের জানালাটা খুলেছেন। একরকম বিরক্তি নিয়েই জানালাটা খুলেছেন, চিন্তা করছেন এদেরকে এই হুস হুস শব্দ করে তাড়িয়ে দেয় আর কি। ওই যখন মাথার পাশে জানালাটা খুলেছেন, সাথে সাথেই ওই শব্দটা বন্ধ হয়ে যায়। আর যেই না জানালাটা খুলেছেন, তখন তার চোখ যায় জানালার সামনে এই জাম্বুরা গাছের গোড়ার দিকে। গাছটার নিচে একটা অবয়বকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল এই অবয়বটার দেহের একটা অংশ মানুষের মতো, হাত পা মানুষের মতো। কুকুর যেভাবে বসে থাকে, দুই পা সোজা করে বসে থাকে, কোমরের উপর ভর করে এরকম বসে আছে, হাত পা মানুষের মতো কিন্তু বসে আছে কুকুরের মতো। আর বডিটা একটা প্রাপ্তবয়স্ক পুরুষের যেরকম বডি হয় এরকম, বেশ স্বাস্থ্য রয়েছে। মুখটা অনেকটা শেয়ালের মতো লম্বাটে, কিন্তু শেয়ালের মতো দেখতে না, মানুষের মতোই অনেকটা। আর চোখটা ছিল একদম সাদা এবং বেশ বড় বড়। চোখটা একদম লাইটের মতো জলজল করছিল। আর চোখের মধ্যে যে মণিটা ছিল, এই মণিটা একটা বিয়োগ চিহ্ন যদি আমরা দিই, বিয়োগ চিহ্ন কেমন হয়, এই বিয়োগ চিহ্নটা যদি আমরা সোজা করে দিই, অর্থাৎ দাড়ি দিই, দাড়ি, মনে হচ্ছে মণির মধ্যে এরকম সোজা একটা দাগ, এটাও বেশ স্পষ্টভাবে জলজল করছে। আর ওই সময়ে আশপাশ থেকে চাঁদের আলো যতটুকু ছিল, তাতে কিন্তু এই অবয়বটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আর এই অবয়বের শরীরটা কেমন যেন জলজল করছিল, মনে হচ্ছিল ওই অবয়বটার পুরো শরীর জুড়ে জেলির মতো পিচ্ছিল কিছু লেগে আছে। আর এটা শরীরে ধূসর কিছু ছোপ ছোপ দাগও ছিল। উনি এটা দেখার পর বেশ কিছুক্ষণ ওই অবয়বটার দিকে তাকিয়ে আছেন, ওই অবয়বটা ওনার দিকে তাকিয়ে আছে। খুব ভালোভাবেই ওই অবয়বটাকে সময় নিয়ে দেখেছিলেন। তারপর কি যেন চিন্তা করে উনি এক টান দিয়ে জানালাটা লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পর উনি মেঝেতে বসে পড়েছেন, বোতল থেকে একটু পানিও খেয়ে নিলেন। এরপর কি হয়েছে উনি আর বলতে পারেন না। পরদিন সকাল 10টারও পরে ওই মেসে যিনি রান্না করেন, খালা অর্থাৎ বুয়া, উনি তো ধাক্কাধাক্কি করছেন যে ওঠেন ওঠেন ওঠেন। এরপর ওনার ঘুম ভেঙে যায়। তারপর উনি দরজা খুলেছেন যে এত বেলা পর্যন্ত উনি সাধারণত ঘুমান না, তারপর কেন যেন এত সময় ঘুমিয়েছেন উনি বলতে পারেন না। এরপর ওই মেসে যারা ছিল সবাইকে এই বিষয়টা যখন বলেছেন, আর ওই যেই বড় ভাইয়ের সাথে উনি আসলে রুম শেয়ার করেন, তাকেও ফোন দিয়ে জানিয়েছেন। তারপর ওই বড় ভাই জানান যে ওনার আপন দাদি, উনি ওইরকম কোনো ঝাড়ফুঁক বা কবিরাজ নন, তবে টুকিটাকি উনি ঝাড়ফুঁক করতে পারেন, বেশ দিনদার। ওনার কাছে নাকি 2জন জিন রয়েছে, তারা তাকে বিভিন্ন বিষয়ে তথ্য দেয়, সহযোগিতা করে। ওই দাদিকে উনি বিষয়টা বলবেন। তো ওই দাদিকে উনি বিষয়টা যখন বলেছেন, তখন ওই দাদি জানান যে মূলত এই যেই বাড়িটা, এই বাড়িটাতে 2023 সালে যেই ভদ্রলোক মারা যান, অর্থাৎ এই বাড়ির যিনি মেইন মালিক ছিলেন, তো উনি টুকিটাকি কবিরাজি করতেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল, এর মধ্যে কয়েকটা দুষ্টু প্রকৃতির জিনও ছিল। তো ওই লোকটা যখন মারা যান, তখন এই জিনগুলো এই পাশের যেই বাঁশঝাড়, বাতাবি লেবু গাছ, এই জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এরা ওইরকম ভাবে কোনো ক্ষতি করে না, তবে কেউ একা একা থাকলে মাঝে মাঝে ভয় দেখানোর চেষ্টা করে, এতটুকুই জানিয়েছিলেন। তো এরপর ওই বড় ভাইয়ের দাদি, উনি নাকি কিছু পানি পড়া, তেল পড়া দিয়ে দিয়েছিলেন এই সাদিদুল ইসলাম ভাইয়ের জন্য। তো ওই বড় ভাই আসার সময় সেগুলো নিয়ে আসেন। আর কিছু গুঁড়া দিয়েছেন, এটা যে কিসের গুঁড়া এটা সাদিদুল ইসলাম ভাইও বলতে পারেন নাই। আর ওই দাদিও ওই সাদিদুল ইসলাম ভাইয়ের যেই রুমমেট বড় ভাই, তাকেও বলেন নাই। ওই গুঁড়াগুলো পাশে ছিটিয়ে দিতে বলেছেন, তো এইগুলো ওনারা ছিটিয়ে দিয়েছিলেন। এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে
এই বিষয়ে আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষ করে ওই যে যিনি দাদি ছিলেন, অর্থাৎ দাদি বলতে এই যে মেসের যিনি মালিক, তো তার এক নাতনি ছিল এই পাশের বাড়িতে, ওনারা ওই বাসাতে থাকতেন। তো তার সাথে যখন ওরা কথা বলেন, এই বিষয়টা শেয়ার করেন, তখন ওই নাতনি একটা অদ্ভুত তথ্য দেয়। সেটা হচ্ছে যে দাদা নাকি যেদিন মারা যায় তার জানাজার সময় এমন কিছু লোকজন আসে, বেশ লম্বা, উঁচু লম্বা, এদেরকে ওনারা আগে কখনোই দেখেন নাই, আর ওই এলাকাতেও তাদেরকে পূর্বেও কখনো দেখা যায় নাই, পরেও দেখা যায় নাই। তো তারা এই জানাজা শেষ করে কোথায় যে চলে গেলেন আর কেউ বলতে পারে না। এরপরে আর কোনো ধরনের সমস্যা হয় নাই, কোনো ধরনের সমস্যা ছাড়াই ওই মেসেই কলেজ জীবন পার করেছেন। এরপর ওই মেস ছেড়ে চলে আসেন, যেহেতু কলেজ লাইফ শেষ, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন, এই জন্য ওখান থেকে চলে এসেছিলেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, উনি ওই মেসের নামও বলেছেন, কিন্তু সঙ্গত কারণে আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ এখনও তো ওই মেসটা চালু আছে। ওই মেসে এখন অনেক স্টুডেন্ট আছে, মেসের মালিক রয়েছে, তারা অত্যন্ত ভালো মানুষ। দেখা যাবে যে মেসের নামটা বললে ওখানে যারা আছেন তারা অহেতুক ভয় পেতে পারেন, যার কারণে আমরা সেটা বলছি না। ধন্যবাদ জানাচ্ছি সাদিদুল ইসলাম ভাইকে। আর এই ঘটনাটি পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করেছেন সিফাত মাহমুদ, যিনি ওই মেসের যেই জানালা খুলে ভয় পেয়েছিলেন, ওই জানালাটার ছবি, ওই জানালার বাইরের ছবি এই সিয়াম মাহমুদ ভাইকে দিয়ে উনি পাঠিয়েছেন। উনি যেহেতু এখন ওই মেসে নাই, সিয়াম মাহমুদ ভাই উনি আবার 2026 সালে পরীক্ষা দেবেন ওই একই কলেজ থেকে, তো উনি ওই ছবিটা তুলে পাঠিয়েছেন। সিয়াম মাহমুদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ছবিটা ইনশাল্লাহ আমাদের পেজ এবং গ্রুপে আপলোড করে দিব। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই ঘটনাটি আমাকে বলেছেন লুনা আপুর হাজব্যান্ড। লুনা আপুকে আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ আমির আপুর ঘটনা সহ বেশ কয়েকটা ঘটনা লুনা আপু আমাকে দিয়েছিলেন। আমির আপুর ঘটনাটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, তো ওনার কাছ থেকে আসলে আমি ম্যাক্সিমাম বিদেশি ঘটনাগুলি পেয়ে থাকি। তবে আজকের ঘটনাটি আমাকে বলেছেন লুনাপুর হাজবেন্ড আরিফুল ভাই। আরিফুল ভাই ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যদি আমার বলায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আমরা চলে যাই সরাসরি ঘটনার দিকে। আজকে থেকে প্রায় 6-7 বছর আগের কথা। ওই টাইমে ওনারা আমেরিকাতে বা কানাডাতে স্থায়ীভাবে বাসিন্দা হয়ে গিয়েছেন। দেশে ওনাদের খুব বেশি একটা আসা হয় না। বিভিন্ন টাইপের অকেশন, যেমন বিয়ে, ঈদ, এরকম অকেশনে মাঝে মাঝে খুবই কম, মানে বছরে 1বার বা 2বার ম্যাক্সিমাম ওনাদের আসা যাওয়া হতো দেশে। তো এই টাইমটা যখন হয়, মানে ঘটনার যেই প্রেক্ষাপট, ওই টাইমে ওনারা একটা বিয়ের দাওয়াত পান, যেটা ছিল আসলে আসিফুল ভাইয়ের মামাতো বোনের বিয়ে। এবং ওই টাইমে আসিফুল ভাইয়ের নিজের বিয়ে হয়নি লুনাপুর সাথে। তো উনি ওনার ফ্যামিলি নিয়ে, ওনার 2 বোন এবং ওনার আরেকটা ভাই, ওনার টোটাল 4 ভাই বোন, সবাই মিলে মা বাবা সহ ওনারা দেশে ব্যাক করেন। ওনাদের গ্রামের বাড়িটা ছিল ঝিনাইদহের কোনো একটা গ্রামে, যে গ্রামের নামটা উনি আমাকে বলতে নিষেধ করায় আমি এখানে উল্লেখ করতে পারছি না। তো ওনারা যখন গ্রামে ফেরত আসেন বহু বছর পরে, ওনাদের অনুভূতিটি একটু অন্যরকম, যে সেই কাঁচা রাস্তা, মাটির ঘর, এই জিনিসগুলি এখনো তো আসলে খুব বেশি একটা গ্রামে দেখা যায় না, তবে ওনাদের ওই জায়গায় এই জিনিসগুলি তখনও কিছু কিছু বাড়িতে ছিল। তো ওনাদের বেশ ভালো একটা অনুভূতি হয় যে এতদিন পরে গ্রামে আসলাম, ইট উড বি ফান, ইট উড বি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর আস। এরপরে ওনারা বিয়ের জন্য যখন সেই বাড়িতে উপস্থিত হলেন, ওনার মামা বাড়িতে, তখন ওনার মামা বাড়ির লোকেরা ওনাদের থাকার একটা বন্দোবস্ত করার ব্যবস্থা করছিলেন। গ্রামের বিষয়টা আসলে হয় কি, বিয়ে বাড়িতে অনেক মানুষ আসে, তো তাই আসলে বিভিন্ন ঘরে গ্রামের মানুষের সবাই যেহেতু খুবই পরিচিত এবং একজন একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, সেই সুবাদে সবাই একজন একজনের ঘরেই থেকে যায়। আত্মীয় স্বজন আসলেও একজন একজনের ঘরে স্টে করে। তো যেই লোকটার কাছ থেকে আসিফুল ভাইয়ের পরিবারের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই লোকের কাছে যখন আসিফুল ভাইয়ের মামা ওনাকে নিয়ে যান, তখন ওনার মামাকে সেই ব্যক্তিটা বলে যে আসলে ওনাদের তো আমাদের বাসায় রাখার কথা ছিল, কিন্তু আসলে আমি এটা এখন পারছি না, বিকজ আমার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, তো এই কারণে আসলে আমি আমার বাসায় তো রাখতে পারছি না, বাট একটু সামনে আমার আরেকটা পৈতৃক ভিটা আছে, সেই ভিটেটা খালি পড়ে আছে, ওখানেই আমি ওনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি।
মামাও কিছুটা আসলে ইতস্তত বোধ করছিলেন যে আগে একটা ব্যবস্থা করার কথা ছিল, ব্যবস্থাটা হয়েও গিয়েছিল, বাট এখন যেহেতু এই প্রবলেমটা, তো উনি আসলে এই প্রবলেমটাকে খুব বেশি একটা মানে ভালো নজরে নেননি, যেহেতু এই ব্যক্তিটা কথা দিয়েছিল। তারপরে অগত্যা যেহেতু থাকতেই হবে, সেহেতু মামার কাছ থেকে চাবি নিয়ে নিলেন আরিফুল ভাইয়ের ফ্যামিলি, এবং মামাও সাথে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরটাতে যখন ওনারা ঢুকলেন বা ঘরের আশেপাশে যখন ওনারা প্রথম যাচ্ছেন, তখন মোটামুটি প্রায় ওনাদের সন্ধ্যার পরে, মাগরিবের পরে অন্ধকারই হয়ে গেছে। ওনারা যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন ওদের ভালোই লাগছিল যে বহুদিন পরে গ্রামে আসলাম, এরকম কাঁচা রাস্তা, অন্ধকার রাস্তা। এটা অন্য ধরনের একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের কাছে, যেহেতু ওনারা বিদেশে থাকেন। তো যখন ওই ঘরটার কাছাকাছি ওনারা গেলেন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে ঘরটা মানে খুবই ভয়ানক লাগছে। ফিলস লাইক ইটস এ ক্রিপি প্লেস। বহুদিন যাবৎ হয়তো বা এই বাসায় কেউ থাকে না, বা এই এলাকা বা বাসার আশেপাশের যে জায়গাগুলি, সেগুলোর কেউ কোনো যত্ন নেয় না। ওনাদের কিছুটা ভয়ই লাগলো বাসাটা দেখে, বাট তারপর ওনারা চিন্তা করলেন যে আসলে আমরা তো মডার্ন মানুষ, সো উই ডোন্ট বিলিভ অল দিস লাইক ঘোস্ট বা জিন টাইপের কোনো কিছু ওনারা আসলে বিশ্বাস করতেন না কখনোই। ঘরের দরজার তালাটা খোলা হলো এবং ওনারা ভেতরে গেলেন। ভেতরে দেখলেন মোটামুটি গ্রামের ঘরগুলো যেরকম হয়, গতানুগতিক গ্রামের ঘর থেকে এই ঘরটা কিছুটা ডিফারেন্ট। মানে এই ঘরটার ভেতরে মোটামুটি 5-7টা ইন্ডিভিজুয়াল রুম বা কামরা আছে। তো যখন যে ব্যক্তি এই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিলেন, সেই ব্যক্তি বলেছিলেন যে এই ঘরটা ছিল আসলে যুদ্ধ পরবর্তী একটা ধ্বংসাবশেষের মতো বলতে গেলে ঘর। এই ঘরটা আসলে একটা হিন্দুয়ানা বাড়ি ছিল। এই বাড়ির যে মালিক ছিল উনি হিন্দু ছিলেন, এবং দেশ বিভাজনের পরে উনি আসলে এখান থেকে চলে যান, বা কোনো কারণে হয়তো বা ঘরটা খালি পড়ে থাকে, এবং পরবর্তীতে এই ঘরটা আসলে আরিফুল ভাইয়ের মামার যে বন্ধু যিনি এই ঘরটা থাকতে দিয়েছেন, উনি এই ঘরটা আসলে কোনো না কোনো ভাবে অ্যাকোয়ার করেন, বা ওনার পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় কোনো না কোনো ভাবে কেনার পরে। ঘরের ভেতরে যখন ওনারা ঢুকলেন, তখন দেখলেন যে 5-6টা বা 7টা কামরা, এবং প্রতিটা কামরার মধ্যে বিছানা লাগানো থাকে, মানে কিরকম কাঠের বিছানা, ওগুলো অনেক পুরাতন, এবং বিছানার উপরে যে বেডশিট গুলি আছে এগুলো ধোলা, একেবারে অবস্থা খারাপ, খুবই জঘন্য একটা পরিস্থিতি ঘরের ভেতরে। তো ওনারা চিন্তা করলেন যে এত দূর থেকে জার্নি করে আসলাম, এখন আবার এগুলি পরিষ্কার করে থাকতে হবে। তো অগত্যা ওনারা আরো কয়েকজন লোক নিয়ে ঘরটাকে পরিষ্কার করালেন। কিন্তু ঘরের সবার ডান পাশে রান্নাঘরের ঠিক অপোজিটে একটা রুম আছে, যে রুমটাকে বলেছেন, যে ব্যক্তি দিয়েছেন ঘরটা, উনি বলেছেন ইটস এ স্টোর রুম, এটা একটা স্টোর রুম, এবং এই ঘরটাতে কারো থাকার কোনো আসলে দরকার নেই, বিকজ এই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া, এবং এই তালার চাবি ওনাদের কারো কাছে নেই। সো এটা স্টোর রুম, এখানে বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র বা ভাঙা জিনিসপত্র রাখা। এই কারণে আসলে ওই ঘরটা খুব বেশি একটা মানে সবার নজরে আসেনি। সবাই এই কথাই ভেবেছেন যে হ্যাঁ, স্টোর রুম যেহেতু, গ্রামের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতেই পারে, সো আমাদের আসলে এই জায়গায় বেশি একটা মানে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ঘর পরিষ্কার করার পরে নিজেদের রুম ভাগ করে নিলেন। এক রুমে আরিফুল ভাই এবং ওনার ছোট ভাই, এবং আরেক রুমে ওনার মা বাবা, এবং আরেকটা রুমে ওনার 2 বোন। এই 3টা রুম ওনারা ডিসাইড করে নিলেন যে ওনারা থাকবেন। তো রাতের বেলা যখন ওনারা সবাই খাওয়া দাওয়া করে আসলেন বিয়ে বাড়ি থেকে, ওনাদের ঘুমানোর টাইম হলো, সবাই শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে আরিফুল ভাই ওনার মোবাইলে অনেক মুভি ডাউনলোড করে নিয়ে এসেছিলেন, এবং এই মুভিগুলো উনি দেখছিলেন। তো মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে ওনার মনে হলো ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, মোটামুটি বেশ ঠান্ডা। যদিও শীতকাল ছিল, কিন্তু ঘরের ভেতরটা এত ঠান্ডা ছিল না তখন। উনি বিষয়টাকে খুব বেশি একটা আমলে নেননি। উনি চিন্তা করলেন ইটস উইন্টার মর্নিং, নিয়ারলি মর্নিং, যেহেতু রাত হয়ে গেছে AM, সো এই টাইমে আসলে ঠান্ডা থাকতেই পারে, ইটস নট এ বিগ ডিল। তো উনি জিনিসটাকে ইগনোর করা স্টার্ট করলেন। বাট হঠাৎ করে শুয়ে শুয়ে উনি শুনলেন কি, যে ওই যে স্টোর রুম, ওই স্টোর রুমের দরজাটা হালকা খোলা হলো। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ওনারা যে রুমটা ডিসাইড করেছিলেন, সেই রুমটা ছিল সেই স্টোর রুমের একেবারেই পাশে। তো উনি শুনতে পেলেন যে স্টোর রুমের দরজাটা খুলছে, এবং দরজা দিয়ে কেউ বাহিরে বেরিয়ে আসছে, এবং বেয়ার ফুটেড বা খালি পায়ে যদি ঘরের ভেতরে কেউ হাঁটে, যেরকম একটা সাউন্ড হওয়ার কথা, ওরকম একটা সাউন্ড উনি পাচ্ছেন, যে ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে।
এবং ফুটস্টেপটা আস্তে আস্তে ওনার ঘরের সামনে এসে থেমে গেল। উনি কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন যে এই ঘরে তো আমরা বাদে আর কেউ নেই, বোনেরা সবাই ঘুম, আম্মু আব্বু ঘুম, আমার ভাইও ঘুমাচ্ছে। দেন এই লোকটা আসলে কে, বা ঘরের ভেতর আর কে আসছে, বাইরে থেকে কেউ আসছে কিনা, বা মামা আসছে কিনা। উনি নিজের ঘরের দরজার সামনে গেলেন, যে রুমে উনি ঘুমাচ্ছিলেন, এবং জোরে চিৎকার করে ডাকলেন, মামা মামা তুমি এসছো নাকি? কিন্তু বাহির থেকে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, কেউ কোনো কথা বলছে না। উনি চিন্তা করলেন হয়তো বা এটা আমি জার্নি করে আসছি, এটা আমার মনের ভুল হতে পারে, সো এটা কোনো বড় কোনো বিষয় না। তো উনি বিষয়টাকে ইগনোর করে আবার ঘরে শুয়ে পড়লেন। হঠাৎ করে উনি দেখলেন কি যে ওনার যে দরজাটা রুমের উনি বন্ধ করেছেন, মানে চিটকেনি মেরে উনি বন্ধ করেছেন, সেই চিটকেনিটা আস্তে আস্তে হঠাৎ করে নিজে থেকেই খুলে গেল। মানে খুবই আশ্চর্যজনক ভাবে চিটকিনিটা খুলে গেল, এবং দরজাটা যখন একটুখানি ফাঁকা হলো উনি দেখতে পেলেন শ্যাডো টাইপের কিছু একটা। যেহেতু রুমের ভেতরে হ্যারিকেন জ্বলছিল, ওই হ্যারিকেনের আলোটা যদি কোনো কিছুর উপরে পড়ে, অপোজিট সাইডে আসলে একটা শ্যাডো পড়ে। তো উনি দেখতে পেলেন ওনার দরজার পেছনে একটা লম্বা বড় একটা শ্যাডো পড়ছে। শ্যাডোটা লম্বা হওয়ার কারণে, হ্যারিকেনটা অনেক দূরে থাকার কারণে শ্যাডোটা লম্বা দেখা যাচ্ছে, নর্মালি আসলে যেটা হয়। উনি ভাবলেন যে ওনার আম্মু আব্বুই আবার এলো কিনা, কিন্তু উনিও ভাবলেন যে আমার ঘরের ভেতরের ছিটকিনি কিভাবে খুলে যায়, এই লক কিভাবে খুলবে। উনি উঠতে যাবেন, ওই টাইমে উনি খেলেন সর্বোচ্চ একটা ধাক্কা। দরজা তো খোলা, বাট দরজার মধ্যে ঠক ঠক করে নক হচ্ছে, এবং কেউ ঘরের ভিতরে প্রবেশ করলো। উনি দেখতে পেলেন 3টা নক করার পরে কেউ ঘরের ভিতরে প্রবেশ করলো। উনি দেখলেন কালো কালারের একটা শ্যাডো, বাট শ্যাডোটার আকার আকৃতি উনি কিচ্ছু বুঝতে পারছিলেন না। বাট উনি আমাকে যতটুকু বলেছেন, ইটস মোর লাইক হিউম্যান শ্যাডো, মানুষের মতো একটা শ্যাডো। এই জিনিসটা আস্তে আস্তে ঘরের ভেতরে এন্ট্রি করলো। এই জিনিসটা যখন ঘরের ভেতরে আসলো, ওনার কাছে মনে হলো রুমটা আরো অনেক বেশি ঠান্ডা হয়ে গেল। এতটা ঠান্ডা যে উনি আসলে দমও নিতে পারছেন না, ওনার বডিতে বলতে গেলে ফ্রস্ট বাইটের মতো অবস্থা। উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, এবং তখন উনি ওনার কানে কানে একটা শব্দ শুনতে পেলেন, আমার ঘরে যেহেতু এসছো, আমার নিয়ম মতো থাকতে হবে, না হলে তোমাদের সবার ক্ষতি করব। কথাটা যেন মনে থাকে। এই কথা উনি শোনার পরে মোটামুটি ভালো ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন এই কথাটা কে বলল, কেনই বা বলল, ঘরটাই বা কার। এই সমস্ত চিন্তা করে উনি হঠাৎ করে ঘুম থেকে উঠতে যাবেন, মানে ঘুমাননি উনি, তখন তন্দ্রা টাইপের মতো অবস্থায় ছিল ওনার, কেন উনি বলতে পারছেন না আসলে। উনি যখন বিছানা থেকে উঠলেন, ওঠার পরে উনি দেখলেন যে ঘরের তাপমাত্রা টোটালি নর্মাল, এবং ঘরের যেই ডোর ওটাও লাগানো, বাট চিটকিনি যেটা আছে ওটা খোলা। রাতের বেলা ওনার তখন চিন্তা হলো কি যে কি হলো, আমি কি স্বপ্ন দেখলাম কিনা আমি বুঝতে পারছি না। তারপরে উনি ওনার ছোট ভাইকে ডাকলেন যে ভাই ওঠ, আমি একটু ওয়াশরুমে যাবো, আমার তো একটু ভয় করছে, চল আমার সাথে। উনি অনেকক্ষণ ডাকার পর ওনার ছোট ভাই ঘুম থেকে উঠলেন এবং উনি গেলেন ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে ফিরে উনি ওনার ছোট ভাইকে বললেন যে দেখ, আমি তো আসলে এরকম জিনিসপত্র দেখেছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি হচ্ছে, বা এই বাসায় কোনো প্রবলেম আছে কিনা। ওনার ছোট ভাই ওনাকে বললেন যে ঘুমে ঘুমে অবস্থায় বললেন, এগুলো আসলে কোনো প্রবলেম না, এগুলো তোমার মনের ভুল ভাইয়া, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। তো ওনারা দুইজন আবার ঘুমিয়ে পড়লেন ওই টাইমে। তো সকাল হলো যখন, তখন উনি বিয়ে বাড়িতে গেলেন এবং ওখানে আনন্দ করলেন, সব মজাদার খাবার দাবার ওনারা খেলেন। তো ওনার এই জিনিসটা আর মাথায় ছিল না কোনোভাবে, কিন্তু উনি তারপরেও ওনার আম্মুর সাথে বিষয়টা শেয়ার করেছিলেন। ওনার আম্মু বলেছিলেন যে এটা আসলে কোনো ব্যাপার না, তুমি তো অনেক দূর থেকে জার্নি করে আসছো, সো জার্নি করার কারণে তোমার এরকম আসলে মনের ভুল হতেই পারে, সো এটা নিয়ে ভাবার কিছু নেই। এরপরে ওনার আরেকজন খালা আসলেন, বিয়েতে সামিল হওয়ার জন্য একজন খালা আসলেন। উনি ছিলেন ওনার মায়ের সব থেকে ছোট বোন, মানে আরিফুল ভাইয়ের সব থেকে ছোট বোন ছিলেন, ইয়াং ছিলেন, এবং তার 2টা ছোট ছোট ছেলে মেয়ে ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজন খুবই খেলাধুলা করছিল মানে বাড়িতে এসে, এবং খুবই খুশি, হ্যাপি, সবাই খুবই হ্যাপি। তো এমন টাইমে যখন রাত হলো, ওনারা আবার সেই ঘরে শুতে গেলেন, এবং সেদিন রাতের বেলা যখন উনি সেই নিজের রুমের বাহিরে দাঁড়িয়ে বা পায়চারি করে মোবাইলে কাজ করছিলেন, ওই টাইমে উনি দেখলেন যে ওনার খালাতো ছোট ভাই বোনেরা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো এই টাইমে হঠাৎ করে 2টা ছেলে মেয়ে দাঁড়িয়ে গেল, এবং সেই যে স্টোর রুম, সেই স্টোর রুমের দিকে দাঁড়িয়ে তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। তো এত জোরে ওনারা চিৎকার করছে ছোট ছেলে মেয়ে 2জন, তো আসলে বাড়ির সবাই
দৌড়ে ওনাদের কাছে চলে যায়, বাচ্চাদের কাছে। তো বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমরা এরকম করছো কি কারণে, বাচ্চারা বলে যে ওই রুমের বাহিরে একজন আন্টি দাঁড়িয়ে এবং এই আন্টি ওনাদেরকে ডাকছে। তো এরপরে সবাই মোটামুটি ভয় পেয়ে গেল, এবং ভয় পাওয়ার পরে বাচ্চাদের কথায় আসলে খুব বেশি একটা পাত্তা কেউ দিল না, কারণ বাচ্চারা ইমাজিনারি ফ্রেন্ড, বিভিন্ন টাইপের জিনিস ইমাজিন করতেই পারে, ইটস নট এ বিগ ডিল। সো ওনারা এই বিষয়টা পাত্তা দিলেন না বেশি একটা। তো পাত্তা না দেওয়ার কারণে যখন বাচ্চাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো, ওদের হাতে মানে খাবার টাবার, মিষ্টি, চিজ বলস, এই টাইপের জিনিসপত্র দেওয়ার পরে বাচ্চা দুটো শান্ত হয়ে গেল। ওদের আর কিছু মনে নেই, ওরা আবার ওদের মতো রিদমে খেলা স্টার্ট করলো। তো এরপরে হঠাৎ করে আরিফুল ভাই চিন্তা করলেন যে আমি তো গতকালকে রাতে একটা অবয়ব দেখলাম, আজকে বাচ্চারাও এরকম করে কান্নাকাটি করলো, তা আমি তো অবশ্যই মনে হয় ভুল দেখছি না, বা আমি ভুল দেখিনি। তো বাচ্চাদের সাথে একটু কথা বলে দেখা যাক। উনি কি করলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদের কোনো জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে কি দেখেছিলে বলো তো। ওই বাচ্চা দুটো তখন খুব খুশি মনে খেলাধুলা করছিল। হঠাৎ করে আরিফুল ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে বাচ্চা দুটো ভয় পেয়ে গেল। আবার তাদের মুখের অবস্থা আগের মতো ভয়ানক হয়ে গেল, যেন কোনো কিছু একটার কথা চিন্তা করে ওরা খুব ভয় পাচ্ছে। তো বাচ্চা দুটো আরিফুল ভাইকে বললেন যে ভাইয়া, আমরা দেখেছি ওই জায়গায় একটা আন্টি দাঁড়িয়ে, একদম কালো পোশাক পরা, মুখ দেখা যায় না, ঢাকা। উনি আমাদেরকে হাতের ইশারা করে সেই ঘরের ভেতরে ডাকছেন। এই কথা শুনে আরিফুল ভাই কিছুটা নিশ্চিত হলেন যে এটা মনে হয় আমার মনের ভুল না, তারপরও দেখা যাক কি হয়। সেদিনই রাত্রের বেলা সেই বাচ্চাদের কাছে কিছু খেলনা ছিল, যার মধ্যে একটা ছিল রিমোট কন্ট্রোল কার। রিমোট কন্ট্রোল গাড়ি বা কার, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মোটামুটি চিনি। আমাদের কাছে একটা রিমোট থাকবে, এন্ড রিমোটে প্রেস করলে গাড়িটার সামনে আগাবে বা সাউন্ড করবে, মিউজিক করবে। কিন্তু আমি যদি রিমোট প্রেস না করি তাহলে সেই গাড়িটার কোনো ধরনের মুভমেন্ট হবে না। রাতের বেলা যখন সবাই ঘুমাতে যায়, চারদিকের পরিবেশ একেবারেই নিশ্চুপ, ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না, অন্ধকার চারপাশে। হঠাৎ করে আরিফুল ভাই শুনতে পেলেন যে যেই গাড়িটা আছে ওই বাচ্চাদের, যে রিমোট কন্ট্রোল কার, ওই কারের হালকা সাউন্ড উনি শুনতে পেলেন। উনি চিন্তা করলেন বাচ্চারা হয়তো বা বাইরে এসে খেলছে, যেহেতু ঘুম পাচ্ছে না ওদের। কিন্তু 2-3 সেকেন্ড পার হলো এই কাহিনীর, উনি শুনলেন ওনার দরজায় ধাম করে একটা কিছুর ধাক্কা লাগলো। রাতের বেলা আসলে ছোট ছোট সাউন্ডও খুব বেশি শোনা যায়। তো এই ধাক্কা লাগার পরে উনি চিন্তা করলেন কি ব্যাপার, দরজায় কি ধাক্কা লাগলো। উনি কয়েক সেকেন্ড ওয়েট করলেন, খুলতে যাবেন, এমন টাইমে আবার একটা ধাক্কা। উনি শুনতে পেলেন যে বাহিরে তখন ওই রিমোট কন্ট্রোল গাড়িটার সাউন্ড হচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার দরজায় ধাক্কা দিচ্ছে, পেছনে যাচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম একটা রিদম ফলো করছে। তো এই সাউন্ড শুনে উনি যখন বের হলেন দরজার বাইরে, তখন উনি দেখলেন ওনার আম্মু বেরিয়ে আসছেন, এবং উনি ওনার আম্মুকে বললেন যে কি ব্যাপার আম্মু, এই গাড়ি এখানে কিভাবে এলো। তখন ওনার খালা চলে আসছেন শব্দ শুনে, বললেন কি যে গাড়ি এখানে কিভাবে আসলো। তখন আরিফুল ভাইয়ের আম্মু বললেন কি যে হয়তো বা বাচ্চারা খেলাধুলা করার জন্য রিমোটটা নিজের কাছে রেখে দিয়েছিল, ঘুমের মধ্যে চাপ লেগে গেছে, এই কারণে হয়তো বা গাড়ির সামনে চলে আসছে। কিন্তু ওনার খালা রিমোটটাকে দেখিয়ে বললেন এই যে দেখো, রিমোটটা তো ফ্লোরেই পড়া, এই রিমোট তাহলে কে ধরবে। এখন আরিফুল ভাই চিন্তা করলেন লজিক্যাল এক্সপ্লেনেশন যেটা দেওয়া যায়, এটা হতে পারে কি কোনো একটা ইলেকট্রনিক ফল্ট, যেহেতু ইলেকট্রনিক জিনিস, ব্যাটারি চালিত জিনিস, ফল্ট হতেই পারে। কিন্তু এই ধারণাটা ওনাদের আসলে বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই লজিক্যাল এক্সপ্লেনেশনটা। ওই দিন রাতের বেলায় মোটামুটি 1টা কি 1:30 বাজে, এরকম টাইমে সবাই শুনলেন চারপাশ থেকে চিৎকার। খালার রুম থেকে বাচ্চাদের চিৎকার, ওয়াশরুমের সাইড থেকে খালার চিৎকার, মা বাবার রুম থেকে চিৎকার, বোনেদের রুম থেকে চিৎকার, সবাই ঘরের চিৎকার শুরু করেছে, কেন কেউ জানে না। আরিফুল ভাই যখন বের হলেন দেখার জন্য যে সবাই চিৎকার কেন করছে, তখন উনি দেখলেন যে ওনার খালা ওয়াশরুমের সামনে, দরজার সামনে বসে বসে কাঁদছেন, এবং বাচ্চারা ঘরের ভেতরে চিৎকার করছে। ওনার বোনেরও চিৎকার করে বেরিয়ে এসে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁচুমাচু হয়ে একেবারে মানে একজন একজনের সাথে লেগে কান্নাকাটি করছে। খুবই ভয়ানক অবস্থা ওনাদের সবার। ওনার মা রুম থেকে বেরিয়ে আসলেন এবং বললেন কি ব্যাপার, এত কান্নাকাটি কেন। তখন আরিফুল ভাই বললেন যে কেন, তোমার রুম থেকেও তো কান্নাকাটির সাউন্ড আসলো, আমি তো ভাবছি তুমি আর আব্বু দুজনেই কান্নাকাটি করছো, কি ব্যাপার। তখন ওনার মা বলল না, আমরা তো তোমাদের কান্নাকাটি শুনে বেরিয়ে আসলাম। এবং যখন ওনাদের বোনকে জিজ্ঞাসা করা হয় তোমরা কাঁদছিলে কেন,
ওরাও সেম কথা বলে যে আমরা তো বাকি সবার কান্নাকাটি শুনে এসছি এখানে, বাহিরে এসে খালাকে ওইখানে ওভাবে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেছে, এই কারণে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। ওনার খালাকে যখন জিজ্ঞেস করা হলো খালামণি কি হয়েছে, কান্নাকাটি করছো কেন, ওনার খালা বললেন যে আমি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, আমি ওয়াশরুমে গেলাম, হঠাৎ করে মনে হলো ওই যে ডান পাশের সাইডের যে ঘরটা, ওই ঘরের দরজাটা কটকট করে খুবই স্লোলি খুললো, মানে ক্যাচ ক্যাচ একটা সাউন্ড যে হয় কাঠের দরজার, ওরকম একটা সাউন্ড করে দরজাটা খুবই স্লোলি খুললো। এবং খোলার পরে মনে হলো কেউ হয়তোবা দরজা দিয়ে বেরিয়ে আসছে এবং খালি পায়ে আসছে। তখন আরিফুল ভাইয়ের একটা জিনিস মাথায় খেললো, গত রাতে যখন উনি এরকম জিনিসটা ওনার রুমে দেখলেন, এরপরে যখন উনি ওয়াশরুমে গেলেন ওনার ভাইয়ের সাথে, তখন লণ্ঠনের আলোতে উনি দেখেছিলেন ওনার ঘরের দরজার সামনে থেকে পায়ের দাগ, ওই রুম থেকে, ওই বন্ধ রুম থেকে ওনার ঘর পর্যন্ত সামনে পায়ের ছাপ, এবং পায়ের ছাপটার সাথে লাল কালারের রং, ওয়ান কাইন্ড অফ আলতা পরে, আলতা শুকানোর পরে যদি কোনো মেয়ে মানুষ সেই জায়গা দিয়ে হেঁটে যায় তাহলে যেরকম একটা ছাপ পায়, একই রকম সেম একটা ছাপ। উনি তখন ওনার খালাকে জিজ্ঞেস করলেন যে তুমিও কি এই জিনিসটা শুনেছ? ওনার খালা বললেন তুমিও শুনেছ মানে? আমি শুনবো কি কারণ, আমি তো আজকে প্রথম এখানে থাকলাম, তোমরাই নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করছো। তারপরে উনি ওনার খালাকে জিজ্ঞেস করেন আচ্ছা পরের কাহিনীটা বলো, কি হয়েছে? ওনার খালা বলেন আমি যখন ওয়াশরুমে গেলাম তখন মনে হলো এরকম কেউ আসছে, এবং এরপরে মনে হলো কি যে আমার ওয়াশরুমের দরজার বাইরের যে লক বা ছিটকিনি, এই ছিটকিনির সাথে কেউ কোনো একটা ঝামেলা করছে এবং ছিটকিনিটা হয়তো বা লাগিয়ে দিচ্ছে। আমার প্রথমে মনে হয়েছিল যে তোমাদের কেউ ওয়াশরুমে যাবে এই কারণে আমাকে ডাকতে এসেছো, কিন্তু আসলে এরপরে আমি যখন তোমাদেরকে ডাকলাম যে আমি ওয়াশরুমের ভেতরে, বাইরে কে আছো, কোনো কথা নেই, তোমরা কেউ কোনো উত্তর দিলে না। তো এরপর আমার মনে হলো কি যে ওই যে জিনিসটা হেঁটে হেঁটে এসেছিল সেটা আমার বাচ্চাদের রুমে চলে গেল, এবং বাচ্চাদের রুমে যাওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের চিৎকার। কিন্তু বাচ্চারা কেন এরকম চিৎকার করলো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিচ্ছু বলে না। পরের দিন যদিও বলেছিল ওই ঘটনায় আসবো, কিন্তু এর আগে বলে রাখি যে ওনার খালা এই বিষয়টা নিয়ে মোটামুটি বেশ আপসেট ছিল ওনাদের উপরে। উনি চিন্তা করেছিলেন যে ওনার ভাগ্নেরাই হয়তো বা এই কাজটা করেছে, কিন্তু ওনার মা বলেছিলেন যে দেখো বোন, তোমার কি মনে হয় আমার ছেলেরা এরকম করতে পারে? ওরা বড় হয়ে গেছে, এই টাইপের মজা বা এরকম একটা মানে ব্যাড, খুবই খারাপ একটা জোক তোমার সাথে ওরা কেন করবে? আমাদের বাসায় তুমি যাও নাই, এরকম কি কখনো করেছে? ওদের কি কোনো সেন্স অফ হিউমার নেই? রাতের বেলা তোমরা জার্নি করে এসছো, ওরা তোমাদের সাথে এরকম করবে? এটা পসিবল না। কিন্তু খালা তারপরেও ওনার বড় বোনের কথা বিশ্বাস করলেন না বেশি একটা। উনি সারাদিন মোটামুটি ওনাদেরকে অ্যাভয়েড করেই চললেন। পরদিন সকালবেলা যখন ওনারা এই বিয়ে বাড়িতে গেলেন খাওয়া দাওয়া করার জন্য, নাস্তা করার জন্য, তখন ওনারা এই কথাটা বাড়ির বাকি সবাইকে বললে বাড়ির কেউই তেমন বেশি একটা পাত্তা দেয় না। ওনারা বলে যে হ্যাঁ আসলে এরকম কিছু নেই, তোমরা বহুদিন পরে গ্রামে আসছো তো এই কারণে বাতাসের শব্দে তোমাদের এমন লাগে, তো এটা নিয়ে ভাবার তেমন কিচ্ছু নেই, তোমরা এত চিন্তা করো না। এরপরে যখন বাচ্চাদেরকে ডেকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কেন ভয় পেয়েছিলে, তখন ওরা বলে যে ওই আন্টিটা যাকে ওই স্টোর রুমের সামনে দেখা গিয়েছিল, সেই আন্টিটা রুমের ভেতর ঢুকে ওদের দুইজনের গলা টিপে ধরেছিল, এবং ওরা যখন চোখটা খোলে দুইজন একই জিনিস দেখতে পায় যে ওই একটা মহিলা, এবং মহিলার গায়ে সম্পূর্ণ কালো কাপড়, এবং কাপড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে তার চোখগুলো থেকে আলো বেরোচ্ছে, ওয়ান কাইন্ড অফ রেড লাইট যদি বের হয়, মানে কিরকম মানে ছড়িয়ে যাচ্ছে এরকম একটা লাইট, তো এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখে ওরা ভয় পায়, এবং ওই আন্টিটা নাকি ওদেরকে বলেছে যে রাতের বেলা এখানে খেলাধুলা করা নিষেধ, এটা আমার জায়গা, আমার রুলস যদি না মানো তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, এরকম টাইপের কথাবার্তা ওই বাচ্চাদেরকে এই জিনিসটা বলেছিল। তারপরেও খুব বেশি একটা পাত্তা কেউ দিল না। তো এর পরের দিন রাতের কথা, ওনার খালার দ্বিতীয় রাত এবং ওনাদের থার্ড নাইট। তো সেদিন রাতের বেলা আরিফুল ভাইয়ের ঘুম আসছে না। সচরাচর উনি মোবাইলে যেটা করেন, রিলস দেখেন বা ভিডিও দেখেন বা ফেসবুকে টাইম কাটান, তো উনি ওই কাজটাই করছিলেন। তো হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার রুমের মধ্যে কোনো একটা ছায়ার আবির্ভাব হয়েছে। উনি কিছুটা ভয় পেলেন, ভয় পাওয়ার পরে রুম থেকে উঠে গেলেন, ওনার ভাইকেও জাগালেন, এবং ওনার মা বাবাকে রুমে গিয়ে বললেন যে এরকম আমার মনে হচ্ছে। ওনার মা বাবা বললেন যে আসলে এই ঘরটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে, সো উই শুড স্টে টুগেদার, আমাদের যে কোনো একটা রুমের সবাই মিলে থাকা উচিত। তো সেদিন আবার একটা ঘটনা ঘটেছিল, ওনার যে দুই বোন আছে, আগের রাতে ভয় পাওয়ার কারণে ওনার দুই বোন বিয়ে বাড়িতে ওনাদের একজন কাজিনের সাথে স্টে করা শুরু করেন।
তো বাড়িতে সেদিন ছিল শুধুমাত্র আরিফুল ভাই, ওনার ছোট ভাই এবং ওনার মা বাবা। তো ওনারা চিন্তা করলেন সবাই এক রুমেই থাকা যাক। এক রুমে সবাই স্টে করা স্টার্ট করলেন, কিন্তু রাত মোটামুটি প্রায় 2টা বাজে। আরিফুল ভাইয়ের তখনও ঘুম নেই। তো উনি দেখলেন হঠাৎ করে রুমের ছিটকিনিটা আবার খুলে গেল, হঠাৎ করে অটোমেটিক খুলে গেল। তো খুলে যাওয়ার পরে এবার উনি দেখতে পেলেন, লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখতে পেলেন ব্ল্যাক টাইপের রোব পরা বা ব্ল্যাক টাইপের শাড়ি, যদি অনেক লম্বা শাড়ি যদি কেউ শরীরে জড়িয়ে রাখে, তাহলে সেই ব্যক্তিটার চেহারাটা যেমন হবে বা দেখা যাবে না, বাট খুবই ক্রিপি লাগবে রাতের বেলা দেখতে, ওরকম একটা ফিগার, এ লেডি ফিগার। এই ফিগারটা ঘরের ভেতরে ঢুকলো এবং ঢোকার পরে আস্তে আস্তে গিয়ে ওনার বাবার সামনে দাঁড়ালো। ওনার বাবার সামনে দাঁড়িয়ে বাবার মুখের সামনে ঝুঁকে কিছু একটা বলছে। বলার পরে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই জিনিসটা ফুট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। উনি তখন শুনতে পেলেন ওই ঘর থেকে জোরে হাসির আওয়াজ, মহিলা মানুষের হাসির আওয়াজ। প্রথমবার শুনলেন, মনে করলেন এটা আমার হ্যালুসিনেশন। সেকেন্ড টাইম যখন শুনলেন, উনি নিশ্চিত হলেন যে ইটস নট মাই হ্যালুসিনেশন। উনি ওনার বাবার কাছে গেলেন, 2টা টোকা দিয়ে ওনার বাবাকে উনি সজাগ করলেন। ওনার বাবা ওঠার পরে উনি ওনার বাবার সামনে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলেন, শুধু শোনো। হঠাৎ করে আবার সেই হাসির শব্দ সেই রুম থেকে আসছে, যে রুমটা বন্ধ। তো ওনার বাবা ওনাকে ইশারা দিয়ে বললেন যে তুমি শুয়ে পড়ো, লেট মি চেক। ওনার বাবা যখন উঠে গেলেন টর্চ লাইট নিয়ে দেখার জন্য, সেই রুম থেকে ফিরে, রুমের সামনে থেকে ফিরে এসে উনি আরিফুল ভাইকে বললেন যে ওখানে তো কিচ্ছু নেই, হয়তো বা বাইরে কোনো একটা জায়গা থেকে এই হাসির আওয়াজটা আসছে। কিন্তু আরিফুল ভাই বিষয়টা বিশ্বাস করলেন না। উনি ওনার বাবার চেহারা দেখেই বুঝেছিলেন যে ওনার বাবা অনেক ভয় পেয়ে গেছেন, এবং উনি আরিফুল ভাই যেন ভয় না পান এই কারণে আরিফুল ভাইকে সাহস দিচ্ছেন। সেদিন রাতের বেলায় ওনার বাবা আরিফুল ভাইয়ের মামাকে ফোন করে বলে যে ভাই, বাসাটা চেঞ্জ করার ব্যবস্থা করো। কিন্তু ওনার মামা তখনও আসলে খুব বেশি একটা পাত্তা দিলেন না। পাত্তা না দেওয়ার কারণে ওনারা ফোর্সফুলি সেই বাসায় আরেকটা দিন স্টে করতে রাজি হয়। কিন্তু এবার ছিল ঘটনাটা কিছুটা ভিন্ন। সবাই জানাজানি হওয়ার পরে বাড়ির মুরব্বীরা মিলে ডিসাইড করলেন যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বাসায় প্রবলেম হচ্ছে, তো আজকে বাসার যত ছেলে মানুষ বা পুরুষ মানুষ আছে সবাই আমরা ওই বাসায় থাকবো, এবং মহিলা মানুষ যারা আছে তারা সবাই বিয়ে বাড়িতে স্টে করবে। এই চিন্তা করে ওনারা চলে গেলেন সেই বাড়িতে। রাত্রেবেলা ওনারা কার্ড নিয়ে গেলেন বাড়িতে, সবাই বসে বসে কার্ড খেলছে। মোটামুটি 12টা, 1টা, 2টা এরকম টাইম পর্যন্ত কার্ড খেলার পরে যার যার ঘুম আসছে তারা সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে। তো হঠাৎ করে একটা সময় কার্ড খেলা শেষ এবং সবাই নিজের ঘরে চলে গেল ঘুমাতে, এবং আরিফুল ভাইয়ের পাশে ওনার একজন কাজিন শুয়েছিলেন ঘুমানোর জন্য। মোটামুটি যখন রাত 3:30 বা 4টার কাছাকাছি, ওই টাইমে উনি দেখলেন এই শ্যাডোটা ওনার রুমে এন্ট্রি নিয়েছে, এবং হঠাৎ করে এসে ওই জিনিসটা আরিফুল ভাইয়ের গলায় চাপ দিয়ে ধরলো এবং বলল, এটা কি কোনো বাজির আসর? আমার বাসায় আমার অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। এই বাসা আমার। তোরা যদি এই বাসায় আরেকদিন স্টে করিস বা থাকিস, তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। এখানে যদি মারতে নাও পারি, তোদের পিছু নেব এবং খুঁজে খুঁজে এক একটাকে আগুনে পুড়িয়ে মারব। এই কথা বলার পরে জিনিসটা ওনার গলা ছেড়ে দিয়ে ওনার বেডের নিচে ঢুকে গেল, এবং ওনার বেডটা কাঁপা শুরু করলো, বেশ ভালো বেগে কাঁপা শুরু করলো। ওনার কাজিন তখন ঘুম থেকে উঠে পড়লো। ভয়ে উনি আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন, সজোরে চিৎকার দিয়ে আয়াতুল কুরসি পড়া স্টার্ট করলেন। এবং উনি যখন আয়াতুল কুরসি পড়ছিলেন, সবার রুম থেকে সে আগের মতো চিৎকার, এত জোরে জোরে চিৎকার, মনে হচ্ছে বাসায় কোনো মানুষ মারা গেছে, এরকম জোরে কেউ চিৎকার করছে। তো এই চিৎকার শুনে বাসার বাকি যারা সবাই ছিল সবাই বেরিয়ে গেল। বেরিয়ে রুমের বাহিরে সবাই আসতেই সবার রুম থেকে সবারই একটাই কথা, আমাদের রুমে একটা মহিলা আসছিল, এবং এই মহিলা কালো রোব বা কালো শাড়ি পরা, মুখ দেখা যায় না, চোখটা লাল বোঝা যায়। সে আমাদের গলা টিপে বলেছে, এটা আমার বাড়ি, এখানে কোনো কিছু করতে হলে আমার অনুমতি লাগবে। আমার অনুমতি ছাড়া এখানে যদি কেউ কোনো ধরনের কোনো কাজ করো, তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত, এবং যদি এখানে মারতে না পারি তাহলে তোমাদের পিছু নেব এবং সবাইকে পুড়িয়ে মারব।
এই কথা শুনে সবাই বেশ ভয় পেয়ে যায় এবং ওই রাতের বেলায় সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলা বিয়ে বাড়ির কাউকে ওনারা আসলে খুব বেশি একটা ঝামেলা করতে চাননি বা ওনাদেরকে খুব বেশি ট্রাভেল করতে না চাওয়ার কারণে ওনারা দৌড়ে গিয়ে এলাকার যে মসজিদ, গ্রামের মসজিদ, 2-3 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা, ওনারা মসজিদে পৌঁছে রাতটা সেখানে কাটিয়ে দিলেন। ওনারা আসলে ওনার মামাদেরকে কিছু বলতেও পারছিলেন না, এই লজ্জায় যে বিয়ে বাড়িতে এসেছি, কুটুম বাড়ি, এখানে যদি এসে এরকম ঝামেলা করি বা উল্টাপাল্টা কথা বলি, মানুষ হয়তো বা মন খারাপ করতে পারে যে আমার মেয়ের বিয়েতে এসে এরকম কমপ্লেইন করছে। কিন্তু এবার আসলে কমপ্লেইন করা ছাড়া কোনো উপায় তাদের কাছে ছিল না। কমপ্লেইন এবার করতেই হবে, বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আউট অফ হ্যান্ড। এরপরে ওনারা চিন্তা করলেন যে বাসায় গিয়ে সবাইকে জানানো উচিত। ভোরবেলা নামাজ কালাম পড়ে ওনারা বাসায় গিয়ে সবাইকে জানালেন। এরপরে ওনার মামা যেই ব্যক্তির কাছ থেকে সেই বাড়িটা নিয়েছিলেন সেই ব্যক্তির কাছে গেলেন। সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলার পরে ব্যক্তিটা প্রথমে বলল কি, আরে এগুলো আপনাদের মনের ভুল, এগুলো কখনো হয় নাকি, কখনো শুনেছেন? আমরা তো কখনো শুনিনি। এরপরে মামা কিছুটা জোর করলেন যে দেখো, তুমি যদি না বলো তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমি গ্রামের সবাইকে এই ঘটনা জানাবো। তখন উনি কিছুটা ভয় পেয়ে হাত পা জোর করে বলেন যে এই ভিটেটাতে আগে আমরাই থাকতাম, কিন্তু এই যে হিন্দু আমলের এই বাড়িটা, এই বাড়িতে হিন্দু যে ব্যক্তি থাকতো এর আগে, সে হয়তোবা জাদুবিদ্যার চর্চা করত বা তার পজিশনে একটা ডাইনি ছিল, যে ডাইনিটা ওনাদের সাথে এই বাড়ি থেকে চলে যায়নি। এবং আমরা যখন এই বাড়িতে প্রথম থাকা স্টার্ট করি তখন আমাদের এরকম প্রবলেম হয়, এবং এরপরে এরকম ঝামেলার কারণে আমরা একজন আলেমকে নিয়ে আসি এবং আলেম ওনার সাথে একটা চুক্তি করেন যে ওই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বিনিময়ে এই ঘরের কাউকে তুমি কোনো বিরক্ত করবে না, তুমি তোমার ঘরে থাকবে, তোমার ঘরে কেউ যাবে না, বিরক্ত করবে না, তুমিও বাইরে এসে কাউকে বিরক্ত করতে পারবে না। সে প্রথমে এগ্রি করে, মোটামুটি 1-2 মাস সে কোনো ধরনের কোনো ঝামেলা করেনি। কিন্তু 1-2 মাস পর থেকে সে সবসময় ঘরের বাইরে ঘোরাফেরা করে, রাতের বেলা মানুষকে ভয় দেখায়। কেউ যদি রাতের বেলা বারান্দার দিকে যায় বা ওয়াশরুমে যায় বা রান্নাঘরে যায়, কোনো কিছু খেতেও যায়, তাহলে তাদেরকে বিরক্ত করে এবং ভয় দেখায়। এবং এরকম একটা টাইমে যেই ব্যক্তিটার বাসা ছিল এটা, তার বাবাকে হত্যাও করে এই জিনিসটা, যেটা ওই আলেম পরবর্তীতে এসে বলেছিলেন। ওনার বাবাকে পাওয়া যায় সেই রুমের ভেতরে যে রুমটা লক ছিল, বাহির থেকে তালা দেওয়া, কিন্তু ভেতরে যখন প্রবেশ করা হয় ওনার বাবাকে খুঁজে না পাওয়ার কারণে, তখন ভেতরে রুমে ঢুকে দেখা যায় যে ওনার বাবা রুমের মাঝখানে মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু বাহির থেকে একটা লক করা রুমের ভেতরে একটা মানুষ কিভাবেই পৌঁছাবে যেই রুমের কোনো চাবি নেই বা যেই লকের কোনো চাবি নেই? এটার কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে ওনারা এই বাসাটা ছেড়ে নতুন একটা ভিটে করে সেখানে থাকা শুরু করেন। এই বাড়িটাতে এরপরে যারাই থেকেছে তারাই সবসময় এই বাড়িটার এগেইনস্টে কমপ্লেইনই করেছে, এবং যদি কেউ ভাড়ায়ও থাকতো তারপরেও তারা কমপ্লেইন করত। কিন্তু এই ব্যক্তিটা এটাও বলেন যে এই জিনিসটা থাকি পাশে কিন্তু কারো কোনো ক্ষতি করে না। তখন মামা কিছুটা রেগে চিৎকার করে বলে যে তোমার বাবাকে তো মেরেই ফেলেছে, তারপরেও বলছো ক্ষতি করে না। আমি আমার আত্মীয় স্বজনদেরকে এত দূর থেকে ডেকে এনেছি, বিয়ের জন্য দাওয়াত করে এনেছি, আর আজকে যদি ওদের কোনো ক্ষতি হতো তাহলে তুমি কি করতে? এটার লায়াবিলিটি তুমি নিতে পারতে? ওই ব্যক্তিটা তখন আর কিছু বলে না। সেদিনই ওনারা সেই বাসাটা ছেড়ে দেন এবং বিয়ে বাড়িতে কোনো না কোনো ভাবে একেবারে ছোট জায়গার মধ্যে সবাই একসাথে থাকা শুরু করেন। আরিফুল ভাই আমাকে ঘটনাটা আসলে রেকর্ড করেও পাঠিয়েছিলেন আর লিখেও পাঠিয়েছিলেন। উনি আমাকে এতটুকু লিখেছিলেন যে এই ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি ভাইয়া, তখন আমার হাত পা কাঁপছে। শুনতে হয়তো বা হরর মনে হবে না বা খুব বেশি একটা ভয় লাগবে না, বাট তুমি যদি নিজেকে একবার এই জায়গায় কল্পনা করে দেখো, দেন ইট ইজ ভেরি হরিফিক, ইট ইজ ভেরি ক্রিপি অ্যান্ড টেরিফাইং। সো এই জিনিসটা আসলে উনি আমাকে বলেছেন যে উনি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন এবং উনি চাচ্ছিলেন জিনিসটা শেয়ার করে ওনার মনের ভেতরে যে বোঝাটা ওটা যেন একটু হলেও উনি কমাতে পারেন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর যদি ভালো লেগে না থাকে তাহলে আই এম রিয়েলি সরি, বাট আই অলওয়েজ ট্রাই। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে বেটার কিছু আনার। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং রাসেল ভাইয়ের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব তিনি হচ্ছেন আরাফাত, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে।
আরাফাত ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জে এবং তিনি যে ঘটনাটি শুরু করছে, যার ঘটনা শেয়ার করছেন, তার ঘটনার জন্য তার নাম তিনি প্রকাশ করছেন না। কিছু সিকিউরিটি রিজনের কারণে তার নাম দেওয়া হয়েছে নাবিলা। তিনি সম্পর্কে তার বোন হন। নাবিলার বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসা শুরু করে। তার বাবা মারও ইচ্ছে ছিল ভালো ছেলে পেলে নাবিলাকে বিয়ে দিয়ে দিবেন। অনেকেই আসতো, নাবিলাকে যেই দেখতো তার প্রথম দিন আসলে দ্বিতীয় দিন আর আসতো না, মানে আর কোনো কন্ট্যাক্টই করতো না। দেখা যেত কোনো না কোনো এক্সকিউজ দিয়েছে এবং তারা সবসময় সেই কোনো একটা ঝামেলা হতোই এরকম ছেলে দেখলে আসলে। তো নাবিলা দেখতে মাশাআল্লাহ সুন্দর ছিল, তবে তার ক্ষেত্রে এমন হওয়াটা আসলে চিন্তার বিষয় ছিল। একবার এক ছেলের মা আসে নাবিলাকে দেখতে এবং তার খুব পছন্দ হয়। ছেলের মা বলে তারা সোমবার আসবে মেয়েকে দেখতে ছেলেকে নিয়ে। যেদিন আসবে সেদিন ঘরে আয়োজন করা হয় তাদের আপ্যায়নের জন্য। তবে তারা আসে না। তাদের কল করে জানা যায় তারা আসার জন্য যে গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ছেলের পা ভেঙে গেছে, তাই তারা তাকে নিয়ে হাসপাতালে গেছে। এভাবে যারাই আসতো, দেখতে আসতো, তাদের কোনো না কোনো ক্ষতি হতো। এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল হচ্ছে নাবিলার বাবা মা। তার মা তাদের পরিচিত এক কবিরাজের কাছে যান, গিয়ে ঘটনা বলেন, জানতে চাচ্ছিলেন তার মেয়ের কোনো প্রবলেম আছে কিনা। কবিরাজের নাম ছিল ইলিয়াস। কবিরাজের কাছে যাওয়ার পর নাবিলার নাম তার বাবা মায়ের নাম নিয়ে একদিন পরে তাকে দেখা করতে বলে। নাবিলার মায়ের নাম ছিল জাহানারা। জাহানারা বেগমকে একদিন পর ইলিয়াস কবিরাজ বলে যে নাবিলার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে আর আপন আত্মীয়দের মধ্যে এই কাজটা কেউ করেছে। সে জাহানারা বেগমকে বলেন একটি মেহেদি নিয়ে আসতে। ইলিয়াস কবিরাজ কিছু ছোট ছোট কাগজে কিছু লিখে তা জাহানারা বেগমকে দিয়ে বলেন, এই যে লেখা কাগজটা দেখছেন, এটা আটার গোলা বানিয়ে তাতে কাগজ মিলিয়ে যে পুকুরে মাছ চাষ করা হয় সেই পুকুরে ফেলতে হবে। এটি মেহেদি নাবিলার হাতে দিয়ে এই মেহেদিটা নাবিলার হাতে দিয়ে রাখতে হবে। সে নিয়ম করার পর এক ঘটক দ্বারা একটি সম্বন্ধ আসে। এবার তাদের আসার মধ্যে কোনো সমস্যা ছিল না। সময়টা ছিল 2020 সালের কোরবানি ঈদের কিছুদিন আগে নাবিলার বিয়ে ঠিক হয়। ঈদের এক সপ্তাহ পর নাবিলার বিয়ের আগে থেকে কিছু সমস্যা ছিল, যেমন অকারণে পেট ব্যথা, শরীর হাত পা ব্যথা করা, হঠাৎ জ্বর আসা, অল্পে রেগে যাওয়া ইত্যাদি। সবাই এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছিল, যদি ডাক্তারি চিকিৎসা দ্বারাও কোনো সমস্যা ধরা পড়েনি। কোরবানি ঈদের এক সপ্তাহ পরে বিয়ে হয় নাবিলার। নাবিলার স্বামীর নাম ছিল আসাদ। বিয়েতেও তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের রাতে আসাদ সাহেব যখন নাবিলার কাছে আসতে যায় তখন নাবিলার প্রচণ্ড মাথা ঘুরে এবং নাবিলার অনেক রাগ বেড়ে যায়। অকারণে তিনি বলতে থাকেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। বলতে বলতে জ্ঞান সেন্সলেস হয়ে যায়। তো বিয়ের 2-3 দিন একই ঘটনা ঘটে। তারপর থেকে আসাদ ভাইয়ের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা শুরু হয়। আসাদ ভাই নাবিলার কাছে যেতে পারত না। রাতে নাবিলা যখন ঘুমাতো, নাবিলা ঘুমের মধ্যে কান্নাকাটি করত, আর এমনভাবে কান্না করত যে কেউ তাকে প্রচণ্ড মারছে, প্রহার করছে। তো ঘুম থেকে উঠে নাবিলার কিছু মনে থাকতো না। আসাদ ভাই যেন রাতে ঘুমাতে না পারতো না, একদম ঘুমাতো না নাবিলার খেয়াল রাখার জন্য। আসাদ ভাই যখন নাবিলার পাশে থাকতো তিনি অদৃশ্য একটা আওয়াজ শুনতে পেত। পুরুষ গলায় কেউ বলছে আসাদ ভাইকে যে, কি রে, কাকে বিয়ে করেছিস, যার নাম এরকম বদনাম, ছেড়ে দে ছেড়ে দে। এই ঘটনা পরপর ঘটছিল, অনেকদিন যাবৎ ঘটছিল। নাবিলার শারীরিক অসুস্থতার কারণে মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, বদমেজাজি স্বভাবটা বেড়ে গিয়েছিল। তখন আসাদ ভাই নাবিলাকে নাবিলাদের বাসায় নিয়ে যায়। সেখানেও একই রকম অবস্থা। বাসায় আসার পর থেকে ভাই নতুন কথা শুনতে পায় অদৃশ্যভাবে, কিরে তুই যাবি না, চলে যা, নাহলে ক্ষতি হবে, তোর ক্ষতি হবে। কিন্তু সেটা অদৃশ্য হয়ে আসতো, হালকা করে ছোট্ট করে কথাগুলো আসতো। তো আসাদ ভাই খুব ভালো ঘটনাগুলো পরে নাবিলার আম্মু এবং খালাকে বলে। এভাবেই সবাই জানতে থাকে যে সব ঘটনা হচ্ছে। আসাদ ভাই বলে যে সে তার নিজ ঘরে একটা তাবিজ পেয়েছে। এই কথাটি শেয়ার করে সে সবার সাথে।
নাবিলার প্রচন্ড রাগ হওয়া দিন দিন তখন বেড়েই চলেছিল। এখন নাবিলা বারবার ছাদে যেতে চাইতো, এই বলে দৌড় দিত। তাই নাবিলার পাশে সবসময় তাদের যিনি ঘটনা শেয়ার করেছেন তাদের কাউকে না কাউকে থাকতে হতো। সেদিন রাতে নাবিলা আসাদ ভাইকে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে নিতে এসছে, আমি চলে যাব। তো নাবিলা বলছে ছাদে নাকি একজন কালো ব্যক্তিকে ও কল্পনায় এবং স্বপ্নে দেখেছে যে শেরওয়ানি পরা আর নাবিলাকে ডাকছে। এই কালো ব্যক্তিকে দেখলে নাবিলা বেশ ভয় পেত। আর আসাদ ভাইকে বারবার বলতো যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাবে, আমাকে নিতে এসছে। আর নাবিলার শরীরের শক্তি এত বেড়ে যেত যে দুজন মিলেও নাকি ধরা যেত না যখন সে ছাদে যেতে চাইতো। নাবিলার মার এই অবস্থা দেখে ইলিয়াস কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা বলেন। ইলিয়াস কবিরাজ জানায় যে নাবিলাকে কুফরি করা হয়েছে, তা করেছে তার বড় চাচি, যাতে সে সংসার করতে না পারে। ইলিয়াস কবিরাজ বলে যে আর কিছু একটা ঘটছে যা আমি বুঝতে পারছি না, আমি দেখার চেষ্টা করব আসলে কি সমস্যা। ইলিয়াস কবিরাজ সরিষার তেল পরা দিয়ে দেয়। নাবিলার মা তা নিয়ে বাসায় এসে সবাইকে জানায়। রাতে নাবিলা নিজে নিজেই বলছে, আমাকে জাদু করা হয়েছে, আমাকে জাদু করেছে আমার চাচাতো ভাই, তার নারীর কুফরি করে তাকে দিয়ে এসব করানো হয়েছে। এসব কথাগুলো নাবিলা নিজে নিজেই বলছিল। তো নাবিলাকে জিজ্ঞেস করা, আসাদ ভাই জিজ্ঞেস করে, কে বললো এই কথাগুলো? নাবিলা বলছে, ওরা আমাকে বলেছে, কারা সেটা আর বলে না। তো রাতে নাবিলা আসাদ ভাইকে আঘাত করে ফেলে দেয় ছাদে যাওয়ার জন্য, ফেলে দেয় ছাদে যাবে, সে ছাদে যাওয়ার জন্য দৌড় দেয়। এটা সবাই দেখে ওকে ধরে বাসায় নিয়ে আসা হয়। নাবিলা অস্বাভাবিক আচরণ করছিল আর চিৎকার করে কান্না করছিল। নাবিলা আসাদ ভাইয়ের হাতে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে। এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। এটা দেখে তিনি টিভিতে কুরআন তেলাওয়াত ছেড়ে দেন। আর একটু সময়ের জন্য নাবিলা স্বাভাবিক হয়, আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নিজের হাতে নিজে কামড় দেয়, আসাদ ভাইকে আঘাত করে। আসাদ ভাই নাবিলাকে ধরে বসেছিল যাতে নাবিলা নিজের ক্ষতি করতে না পারে। নাবিলা একটু পর নিস্তেজ হয়ে যায়। তারপর এমনভাবে উঠে বসে যে তার মানে যিনি ঘটনা শেয়ার করেছেন আরাফাত ভাই, তারা সবাই তার সামনে কেন? তারপর নাবিলা আসাদ ভাইয়ের হাতে রক্ত দেখে কান্না শুরু করে দেয়। বলে, কিভাবে হলো, এটা কে করলো? এসব বলে সে কান্না করতে থাকে। একটু পর কান্না করতে করতে আবার হাতে কামড় দিয়ে দেয় আর চিৎকার করতে থাকে। এটা শুনে নাবিলার ছোট চাচা, নানা, মামা সবাই আসে। সবার সামনেও সে একই আচরণ করতে থাকে। তো আরাফাত ভাই জোরে জোরে কুরআন হাতে নিয়ে পড়তে থাকে এবং তার কুরআন পড়া দেখে নাবিলা চিৎকার করে বলে, চুপ কর, না হলে আগে তোর বোনরে নিব, তারপর তোরে নিব। তুই কতক্ষণ কোরআন হাতে নিয়ে থাকবি, তোরে মেরে ফেলবো। রাত তখন ৩টা। ছোট চাচা মসজিদ থেকে মুয়াজ্জিনকে নিয়ে আসে। মুয়াজ্জিন আসার পর সব হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব পানি পরে ফু দিল আর দুয়া পরে নাবিলাকে ঝাড়ফুঁক করল। অনেকক্ষণ ছিল। মুয়াজ্জিন সাহেব তিনি কোনো সমস্যা লক্ষ্য করেন নাই। মুয়াজ্জিন সাহেব চলে যাবার পর নাবিলার আচরণ বদলে যায়। মুহূর্তের মধ্যে অস্বাভাবিক আচরণ করতে থাকে। যখন ফজরের আজান হলো, নাবিলা সম্পূর্ণ নর্মাল হয়ে গেল আর বলল, আমাকে নিয়ে যাবে ওরা, আমাকে অনেক মেরেছে, আমার সারা শরীর ব্যথা করছে। ব্যথায় নাবিলা অনেক কান্না করছিল। তা দেখে নাবিলার মা ও কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে এক পর্যায়ে নাবিলা ঘুমিয়ে যায়। তবে ঘুমের মধ্যে বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এভাবে তারা সবাই তার কাছে ছিল। নাবিলা একটু ঘুমালে সবাই রেস্ট নেয়। সকাল 10টা বাজে নাবিলাকে নিয়ে ইলিয়াস কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ একটা কাচের গ্লাসে পানি দিয়ে নাবিলাকে ভরে, নাবিলা দেখে বলে যে কাচের চেয়ারে পানি দিয়ে বলে যে তুমি বাইরে যেয়ে বসো। আর আসাদ ভাইকে বলে যে নাবিলার সাথে 3 জন জিন্নাত আছে। আর আসাদ ভাইকে ইলিয়াস কবিরাজ বলে 3 গজ কাফনের কাপড়, মিশ্রি আর সরিষার তেল নিয়ে আসতে। তো ইলিয়াস কবিরাজ মিশ্রি আর তেল পরা দেয় আর বলে যখনই সমস্যা হবে মিশ্রি যেন খাওয়ায়। তাল মিশ্রি অনেকে বলে না, সাদা কালারের যেটা, সেটা। আর কবিরাজ 2 দিন পর একজনকে আসতে বলে। সেদিন রাতে নাবিলার অবস্থা হয় আরো করুণ। নাবিলা বলতে থাকে, আমাকে নিতে এসছে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও।
আর নাবিলা কোনো খাবার খেতে পারত না। ইলিয়াস কবিরাজের তেল পড়া আর মিশ্রিতেও আসলে কোনো কাজ হচ্ছিল না। নাবিলা যে ঘরে ছিল অনেক গরম ছিল, যদিও সেদিন অত গরম ছিল না অন্য ঘরে। নাবিলা বারবার দেখত স্বপ্নে একজন কালো ব্যক্তি শেরওয়ানি পরা, চোখ জলজল করে সে তাকে নিয়ে যেতে চায়। নাবিলার চাচা তার এক পীর ভাইয়ের দ্বারা খোঁজ পায় এমন একজনের কথা যে জিনদের সমস্যা জনিত ভালো কাজ করতে পারত। তার নাম মাহফুজ। তিনি একজন কুরআনের হাফেজ। তার সঙ্গে অসংখ্য জিন্নাত মুসলিম উম্মতদের সাহায্য করার জন্য কাজ করেন তিনি। তারপর তিনি সকাল 11টায় মাহফুজ হুজুরকে নিয়ে আসেন ছোট চাচা। উনি এসে নাবিলাকে চেয়ারে বসায় আর একটা আতরের শিশি বের করে, যেটার ঘ্রাণ খুবই তীক্ষ্ণ। হুজুর একটা সুতা চায়, তাকে একটা সুতা দেওয়া হয়। মাহফুজ হুজুর নাবিলার 2 হাতের আঙ্গুলগুলো একত্র করতে বলে, আর ছোট চাচাকে একটা সরিষার তেল দেয় যে তার আঙ্গুলগুলোকে মাখিয়ে রাখবে। তো মাহফুজ হুজুর নাবিলার দিকে তাকিয়ে বলে, এই নাবিলার জিন্নাত, নাবিলার মধ্যে আসো। আর এই বলে আর টেবিল ছোট কাঠ দিয়ে আওয়াজ করলো। হঠাৎ নাবিলা মাথা নিচু করে একটা হাসি দিল। হাসি দেওয়ার সময় মাথাটা উঁচু করলো। মাহফুজ হুজুর তার নিকটে থাকা সুতা নাবিলার কায় আঙ্গুল ধরে 21 বার সুতো প্যাচ দিল। তারপর মাহফুজ বলল, নাবিলার দিকে তাকিয়ে বলতে থাকে, কে তুই? তোরে কে পাঠাইছে? কেন কষ্ট দিচ্ছিস মেয়েটারে? নাবিলার মধ্যে থাকা জিন কোনো কথা বলছিল না। তখন আতরের শিশি নাবিলার নাকে দেওয়া হয়, আর বিকট আওয়াজে চিৎকার করে ওঠে নাবিলা। মনে হচ্ছে অনেক জোরে ধমকের সুরে বলছে, আমি বলছি এটা সরা। পরে জিন্নাত বলছে, আমাকে পাঠানো হয়েছে, নাবিলার চাচা এই কাজ করেছে। নাবিলার চাচাতো ভাই এতে জড়িত। তারা তার নানিকে দিয়ে এসব করিয়েছে যাতে নাবিলার নামে বদনাম হয়। কিন্তু আমি ওরে মারব না, আমার ওরে অনেক পছন্দ। যদি ওরা আমার নাবিলাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওদেরকে মেরে ফেলবো। মাহফুজ হুজুর তাদের দিকে লক্ষ্য করে বললেন যে কাফের জিন্নাতের কথায় 100 ভাগের মধ্যে 99 ভাগ মিথ্যা। হুজুর জিনটাকে বলে, মিথ্যা বলছিস কেন তুই? সত্য বল, না হলে এখানেই তোকে মেরে ফেলবো। এই বলে আবার তাকে না আতরের শিশি ধরে। জিন্নাত বলছে, আমাকে ছেড়ে দে, আমার কষ্ট হচ্ছে। আমি এখন সত্য বলবো, আর দিস না এটা। আমি নাবিলাকে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লেগেছে, আমি ওরে চাই। আর ওর জামাইকে মেরে ফেলবো যদি ওর কাছে আসতে চায়। আমি শুধু নাবিলাকে চাই। হুজুর বলছে, কি পেলে তুই ওরে ছেড়ে যাবি বলতো, নাহলে তোকে শেষ করে দিব। সেই জিন্নাত বলে, আমি নাবিলাকে চাই, আমাকে মেরে ফেল, আমি তাও যাব না। হুজুর বলে, আতরের শিশি নাবিলার নাকে ধরে গংরাতে বলে, আমি চলে যাব, আর কষ্ট দিস না। আমি চলে যাব, এক শর্তে, আমি ওর বাচ্চা চাই। ওরে না পালেও ওর প্রথম সন্তান আমি চাই। তো হুজুর বলে, না, এটা কখনোই সম্ভব না। তুমি নাবিলাকে কয়টা বান মারছো সত্যি করে বলো। নাবিলার জিন্নাত বলে, একটাও না। হুজুর তার বন্ধু জিন আবু সুফিয়ানকে ডাকে, এসে বলে হুজুরের কানে কানে হয়তো বলে, নাবিলাকে এই শয়তান 4টা বান মেরেছে। হুজুর এটা শুনে আবারও নাবিলার নাকে সেই আতরের শিশিটা তো তুলে ধরে। জিন্নাত বলে, ছাড়, আমি চলে যাচ্ছি। হুজুর বলে, তোর নাম কি? ওই জিন বলে যে, আমি বলবো না। হুজুর বলে, তুই কোন ধর্মের? তো বলে, আমি অনেক আগে 150 বছর আগে নামাজ পড়তাম, এখন পড়ি না। হুজুর বলে, তুই কি চাস? ওকে ছেড়ে যাবি? ওকে ছেড়ে যাওয়ার জন্য ওরা কি চাস? ওই জিন বলে যে, ওরে না পাইলে কিছু চাওয়ার নেই, আমি চলে যাবো, আমাকে যেতে দে, আর আসবো না। তো হুজুর বলে, এই নে লেখ, এই যে মেয়েকে এখানে লিখে দেয় যে তুই মেয়েকে আর ডিস্টার্ব করবি না, লেখ। তো জিন বলে, আমি লিখতে পারবো না। মানে ওর কাছ থেকে রিটার্ন চাই যে সে আর ডিস্টার্ব করবে না। পরে সেই মেয়ে আছর করবে না বলে লিখিতভাবে নেয়। হুজুর বলে যে, তুই কিছু চাস নাই, কিন্তু তোরে বাউনা চালান দিব। এটাতে 41 পদের খাবার থাকবো, বুড়িগঙ্গায় তা ভাসিয়ে দিয়ে আসা হবে তোর জন্য। নাবিলাদের মধ্যকার জিন বলে, আমাকে এখন যেতে দে, আমি আর আসবো না। হুজুর তার জিন্নাতদের সাথে পরামর্শ না করে নাবিলার জিন্নাতকে ছেড়ে দেয়। মাহফুজ হুজুরের সাথে জিন্নাতরা তখন তার পাশে ছিল না বলে তারা বলে যে ওই শয়তানটাকে ছেড়ে দেওয়াটা উচিত হয় নাই, ও আবার মেয়েটাকে আক্রমণ করবে। মাহফুজ হুজুর সেদিনের মতো চলে যায়। বিকালে তার চেম্বারে বা যেখানে তিনি থাকেন সেখানে যেতে বলেন নাবিলাকে নিয়ে।
বিকালে যাওয়ার পর হুজুর কিছু নিয়ম দেন বান কাটানোর জন্য। বড়ই পাতার গোসল করাতে হবে 14 দিন, আর কিছু পরা পানি, তার আর সিঁদুর মিশ্রিত পরা সরিষার তেল, আর দুয়া লেখা ছোট ছোট কাগজ যা পানিতে মিশিয়ে খাওয়াতে বলে, আরও অনেক নিয়ম কানুন। সেদিন নাবিলার তেমন সমস্যা হলো না, কিন্তু আসাদ ভাই কাছে আসলেই নাবিলার মাথা ঘুরতে থাকতো, ওর জিদটা বেড়ে যেত। তারপর দিন হঠাৎ নাবিলা বলে ওঠে ও আবার আসছে, আর এইবার ওর দিকে তাকিয়ে অনেক হাসছে। নাবিলা সেই বিকট চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, তাকে অনেক কষ্টে জাগানো হয়। নিয়ম অনুযায়ী তদবির করা চলতে থাকে। হঠাৎ হঠাৎ নাবিলা পেটে ব্যথা ফিল করতে থাকে। তেল ব্যথার জায়গা দিলেই ব্যথাটা কমে যেত। এবার সারা দেহে ব্যথা করতে শুরু করে। মাহফুজ হুজুর সেদিনের পর বগুড়া গিয়েছিল 2 দিনের জন্য একজন মানুষকে দেখতে, আর এখানে নাবিলার উপর শয়তান জিন্নাত অত্যাচার আবার শুরু করে দেয়। মাহফুজ হুজুরকে ফোন দিয়ে জানানো হলে সে তদবিরগুলো করতে বলে আর নাবিলাকে একা রাখতে মানা করে দেয়। তারপর দিন রাতে নাবিলা চিৎকার চেঁচামেচি শুরু করে বলে ও আমাকে নিয়ে যাবে, ও আমার কাছে আসছে, আমার ভয় করছে অনেক, আমার ভয় করছে মা। নাবিলার মা সবসময় নাবিলার পাশে থাকতো। নাবিলার মা নাবিলার পাশে থাকা অবস্থায় চিৎকার দিয়ে উঠে পরে দেখা যায় যে গালে 3 আঙ্গুলের দাগ বসানো আর গাল লাল হয়ে আছে। নাবিলার মা কান্নায় ভেঙে পড়ে। নাবিলা জ্ঞানহীন অবস্থায়। নাবিলার মা বারান্দায় যাওয়ার পর তার সাথে একটা ঘটনা ঘটে। নাবিলা হঠাৎ চিৎকার করে কান্না করতে করতে বলে আমাকে নিয়ে যাবে বলছে, মা বাঁচাও। আসাদ ভাই নাবিলাকে ধরে নাবিলাকে বলছে আমাকে ছেড়ো না, ওরা আমাকে নিয়ে যাবে, আমাকে বাঁচাও। তো মাহফুজ হুজুর না থাকায় ইলিয়াস কবিরাজকে কল করে আসতে বলা হয়। কিছুক্ষণের মধ্যে সে কাপড়ের তৈরি দড়ি নিয়ে আসে। তারপর গ্লাসে পানি দিয়ে দেখে 3 জন জিন্নাত এখনো আছে। কবিরাজ কাপড়ের দড়ি আগুনে পুড়িয়ে নাবিলার নাকে ধরে, কিন্তু কোনোভাবেই সেই জিন্নাতকে ডাকা সম্ভব হচ্ছিল না। হঠাৎ কি হলো? ইলিয়াস কবিরাজ কিছু না বলে এই সমস্যার সমাধান তার দ্বারা সম্ভব হয় না বলে দিল। সে কোনো কথা বলল না, চলে গেল। রাতে জানা যায় সে অনেক জ্বরে আক্রান্ত। সেদিন রাতে নাবিলা নিজের নখ দিয়ে নিজেকে আঁচড়াচ্ছিল, তাকে ধরে রাখা যাচ্ছিল না। রাত 2টার দিকে মসজিদের মুয়াজ্জিনকে নিয়ে আসা হয়। আবারও বিপদে পড়লে যা করা হয়, সে 2টা তাবিজ নিয়ে এসে নাবিলার হাতে বেঁধে দেয়। সাথে সাথে নাবিলা একদম নর্মাল সুস্থ হয়ে যায়, কিন্তু সাথে সাথে সে কান্নাও করতে থাকে। মুয়াজ্জিন সাহেব তখন ওর কান্না দেখে ওকে ঝাড়ফুঁক করে চলে যায়। তার পরদিন সকালে তাবিজ হাত থেকে পড়ে যায়, আর তাবিজের রং কালো হয়ে যায়, যেমন জ্বলে গেছে সেরকম। নাবিলাকে জোর করে পরা পানি খাওয়ানো হয়, কিন্তু সে খেতে চাচ্ছিল না। সবাই অনেক চিন্তায় পড়ে যায় নাবিলার জন্য। নাবিলাকে দেখে রাখার জন্য রাতে সজাগ থাকতে হতো সবাইকে। যারা যেভাবে পারতো রাতে সজাগ থাকতো। প্রতিনিয়ত নাবিলাকে দিয়ে আমলগুলো করানো হতো। এতে কিছুক্ষণের জন্য নাবিলা সুস্থ থাকতো। রাতে সমস্যা হতো বেশি। ওই দিন রাতের বেলা আসাদ ভাই নাবিলার কাছে ছিল। তো নাবিলা হঠাৎ করে কান্না করে ওঠে আর বলে আশেপাশে নাকি খুব বিকট চেহারার জীব তার পাশে বসে আছে। আসাদ ভাই নাবিলার হাত ধরেছিল। হঠাৎ ভাইয়ের হাতে ফোসকা পড়ে যায়, যেমনটা আগুনের তাপে ধরে থাকলে হয় সেরকম ফোসকা, এবং 2 হাতের মধ্যেই। আর আসাদ ভাই চিৎকার দিয়ে ওঠে। আসাদ ভাই শরীরে সেরকম ব্যথা হতে থাকে যেরকম ব্যথাটা কেউ মারতে থাকলে অনেক লাগে। নাবিলা কান্না করতে থাকে। নাবিলা জিন্নাতদের কথা শুনতে পাচ্ছিল। উনি বলছিল, তারা বলছে আমার সাথে চল, না হলে তোর জামাইকে আরো মারবো। আমি জোরে জোরে আয়াতুল কুরসি আর সূরা ইয়াসিন পড়ছিলাম। এটা আরাফাত ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বলেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তাই আজান দেওয়া শুরু করা হলো। তখন নাবিলা বলছিল আজান শুনে ওরা চিৎকার করছে, জিন্নাতটা চিৎকার করছে। আর ফজরের আজান হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকাল 7টায় মাহফুজ হুজুর আসাদ ভাইকে ফোন করে হুজুরকে সব বলে আসাদ ভাই। তারপর হুজুর সব শুনে বলে আমি আমাদের জিন্নাতদের সাথে কথা বলছি। নাবিলাকে যে জিন্নাত আসর করেছে অনেক বছর যাবৎ ওর সাথে আছে। আমি আবু সুফিয়ান নামে একজন জিন ছিল, এই বিষয়ে জিজ্ঞেস করেছি। তার থেকে জেনেছি ও জিন্নাত হলো হিন্দু
আর এই জিন্নাত তাদের ধর্মের বড় পদে আছে। জিনটা খুবই শক্তিশালী। এই জিনটাকে ছাড়াটা উচিত হয় নাই। আপনারা নাবিলার প্রতি খেয়াল রাখেন আর তদবিরগুলো চালিয়ে যান। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আর নাবিলাকে নিয়ে চেম্বারে আসেন কালকে সকাল 10টায়। চেম্বারে বলতে তিনি যেখানে থাকেন এই আস্তানায়। আর আমরা অপেক্ষা করছি ওনার নেক্সট পার্টের জন্য। উনি বলেছেন যদি আমরা যদি শেয়ার করে দিলে উনি আমাদেরকে শেয়ার করে পাঠাবেন বাকি পোর্শনটা। যেহেতু আমরা শেয়ার করলাম, আমরাও চাই বাকি পোর্শনটা আমাদের কাছে আসুক। আমি আরাফাত ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের কাছে তিনি যেন বাকি পোর্শনটা পাঠিয়ে দেয় এবং আমরা যেন সেটা শেয়ার করতে পারি। এই ধরনের বহু কেসগুলো আমাদের এরকম বহু কবিরাজ, এরকম বহু ঝাড়ফুঁকওয়ালাদের কাছে জমে থাকে। কেউ সলিউশন বের করতে পারে, কেউ সলিউশন বের করতে পারে না। আপনারা জাহিদ ভাইয়ের কথা চিন্তা করেন। জাহিদ ভাইয়ের কাছে এই ধরনের কেসের থেকে সবচেয়ে বড় কেস হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে থাকা জিনগুলার কেসগুলা, যেটা আমরা সবসময় শুনে থাকি। আমরা আসলে অনেকেই অনেকভাবে আমাদেরকে ইমেল পাঠায়, আমরা সেই সব ইমেলগুলোর উত্তর দিতে পারি না। এই ধরনের বিপদ, ওই ধরনের বিপদ আমরা পারি না দিতে। আমরা আটকানো এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এরকম কিছু করব না, শুধু ঘটনা শেয়ার করব। নাবিলাপুর ঘটনাতেও আমরা জানতে চাই। আমাদের এইখানেই পজ নিলে হবে না, নাবিলাপুর ব্যাপারে আমরা ফার্দার কি হলো জানতে চাই, যে উনি পরবর্তী সময়ে যিনি আক্রান্ত অবস্থায় ওইটার থেকে মুক্তি পেয়েছে কিনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক সেই সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যিই ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। শামসপুরের পুরনো একটা হাসপাতাল, রহিমা ক্লিনিক, এখন প্রায় অচল। মাত্র একটি ওয়ার্ড খোলা থাকে, রুম নাম্বার 6। এই রুমের সম্পর্কে কর্মচারীরা বলাবলি করে যে রাতে এই রুমে রোগী ভর্তি করা নিষেধ, কারণ যে এখানে রাত কাটায় সে পরদিন আর জেগে ওঠে না। তবে ডাক্তাররা সব মানতে চায় না। তারা বলে এগুলো গল্প, ভয়ের কথা, গুজব ছাড়া আর কিছু না। কিন্তু নার্সরা তো সত্য জানে। তখন রাত 1:30। আজকের শিফটে নতুন নার্স এসেছে, নাম ছিল মেহজাবিন। খুব সাহসী, তবে বাকি নার্সদের মতো একটু ভয় পায় না। হাসপাতালে আজ একজন বয়স্ক লোককে ভর্তি করানো হয়েছে। বাকি সব রুম ভরা, তাই একমাত্র ফাঁকা রুম 6 নাম্বার। এই জন্য সবগুলো রুম বাদ দিয়ে 6 নাম্বার রুমে তাকে শিফট করানো হলো। সবাই বলল ওই রুমে দিও না, কিন্তু ডাক্তাররা জোর করে ওখানে পাঠালো। মেহজাবিন রোগীটাকে নিয়ে গেলেন এবং তিনি ফিসফিস করে বললেন, এই রুমে রাতে কেউ আসে, তুমি দরজা বন্ধ করে দিও। মেহজাবিন হেসে বলল, কেউ আসে না চাচা, ভয় পাবেন না।
কিন্তু সে রুমে ঢুকতেই ঠান্ডা এক বাতাসের হালকা ঝাপটা লাগলো। এসি বন্ধ, তবুও ঘরের ভেতরে বরফের মতো ঠান্ডা। রুমের কোণে একটা পুরনো চেয়ার হেলান দিয়ে রাখা, যেন কেউ বসে আছে কিছুক্ষণ আগেও। বয়স্ক রোগীটা আরও একবার বলল, ওই চেয়ারে রাতে কেউ বসে। মেহজাবিন আবার হেসে হেসে চলে গেলেন। রাত তখন 2:12। তো ওই রুমের যখন কল বেল বাজলো টিং টিং করে, রাত এতটা নিস্তব্ধ যে পুরো শব্দটা ওয়াজ জুড়ে ঘুম ঘুম করে উঠল। মেহজাবিন দৌড়ে গেল। দরজা খুলতেই পুরো ঘর অদ্ভুত ঠান্ডায় ভরে আছে। রুগীটা ফ্যাকাশে মুখে কাঁপছে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে কাঁপতে কাঁপতে বলল, ও পাশে কেউ দাঁড়িয়েছিল চেয়ারে বসে। মেহজাবিন লাইট জ্বালিয়ে দেখেও কেউ নেই। চেয়ারটা ঠিক আগের মতোই আছে, কিন্তু এবার চেয়ারটা ধীরে ধীরে দোল খাচ্ছে, যেন কেউ এই মাত্র সেখান থেকে উঠে গেছে। রুমের জানালার কাছ হালকা দাগ, যেন আঙ্গুল দিয়ে কেউ ভেতরটা ছুঁয়েছিল। রুগীটা ফিসফিস করে বলল, ও বলছিল আজ রাতে কাউকে নিয়ে যাবে। মেহজাবিন ভয় পেলেও কিছু বলতে পারল না। মনস্থির করলো যতক্ষণ ডিউটি আছে ততক্ষণ রোগীর কাছ থেকে দূরে কোথাও যাবে না। রাত তখন 3:03। দরজায় টক টক আওয়াজ। মেহজাবিন চমকে উঠল। রাত 3টায় কে আসতে পারে? পরদিন সকালে রুম নাম্বার 6-এর দরজা ভেতর থেকে খোলা পাওয়া গেল। রোগীটি মারা গেছে, মুখে ভয় আর চমকের ছাপ। আর মেহজাবিন সে অচেতন অবস্থায় রুমের কোণায় পড়েছিল। জ্ঞান ফেরার পর সে শুধু একটি কথাই বলতে পারছিল, চেয়ারটা আমার দিকে তাকিয়েছিল। আর রুমের থাকা পুরনো কাঠের চেয়ার বহু বছর ধরে যেমন ছিল তেমনই আছে, শুধু তার নিচে শুকনো রক্তের দাগ লেগে আছে। রহিমা ক্লিনিকে মেহজাবিনের ঘটনার পর পুরো হাসপাতাল অস্থির হয়ে ওঠে। ডাক্তাররা বিষয়টা গোপন রাখতে চায়, কিন্তু নার্স এবং ওয়ার্ড বয়দের ভীতি নিয়ন্ত্রণের বাইরে। রোগীর অদ্ভুত মৃত্যু, চেয়ার নিজে নিজে নড়ার ঘটনা সবাই জানে, কিন্তু যেটা কেউ জানে না সেটা হলো রুম নাম্বার 6-এর ভিতর আসল কাহিনীটা কি। পরের রাত 1:55। মেহজাবিন আজ ছুটি নিয়েছে। ঘটনার পর উঠতে পারছিল না। তার হাত পা ঠান্ডা, মুখ ফ্যাকাশে, চোখ ফ্যাকাশে। সে বলছে, চেয়ারটা আমাকে দেখেছিল, চোখ নেই তবুও দেখেছিল। এদিকে হাসপাতালকে তো চলতেই হবে। আজকের শিফটে নতুন একজন ওয়ার্ড বয় এসছে, সুলাইমান। মাথা গরম লোক, ভয় পায় না। তার কাজ সব রুম চেক করা। রুম 6 বাদ দিতে বলা হলেও সে হাসলো। আর এসব ফালতু কথায় ভয় পাবো নাকি? রুম 6 দেখেই আসবো। তার সাহসটাই কাল হলো। দরজায় হাত রাখতেই দরজাটা ঠান্ডা বরফের মতো, অস্বাভাবিক একটা ঠান্ডা। ঘরের ভেতরে যেন শীতকাল ঢুকেছে। সে দরজা ধীরে ধীরে ঠেলে খুলল। ঘরটা ফাঁকা, বাতি মিটমিট করছে। ছাদ থেকে পানি পড়ছে টপ টপ করে। আর এবং সেই কোণে পুরনো সেই কাঠের চেয়ার পড়ে আছে। চেয়ারটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সুলাইমানের মনে হলো চেয়ারটা যে তাকে টেনে নিচ্ছে, দেখছে, হাসছে। সে হাসলো নিজের অন্ধবিশ্বাস দেখে। এগিয়ে গিয়ে চেয়ারটা ধরল। ঠিক সেই মুহূর্তেই চেয়ারটা তার হাতের নিচ থেকে একই নড়ল। হালকা না, গভীর ভারী এক ঝাঁকুনিতে। সুলাইমান ভয় পেয়ে হাত ছেড়ে দিল, কিন্তু তার চোখ পিছনে গিয়ে থেমে গেল। চেয়ারের পিছনে থাকা দেয়ালে সেখানে নখের দাগ, ওয়ান মোর টু নাইট, অর্থাৎ আজকে আমার আরও একজন প্রয়োজন। দাগের ভিতর থেকে ঝিরঝির করে কালো রক্ত শুকিয়ে আছে। সুলাইমান পিছনে সরে যেতেই চেয়ারটা হালকা শব্দ করল। চেয়ারটা ধীরে ধীরে ফিরে তাকানোর মতো ঘুরে গেল এবং যেদিকে ঘুরে থামলো সেটা ছিল রুমের ভেতরের আয়নার দিকে। আয়না দেখা গেল চেয়ারে কেউ বসে আছে, একটা মহিলার ছায়া। গলা ভাঙ্গা, চোখ নেই, মুখের ডান পাশ ঝুলে আছে, কিন্তু বাস্তবে চেয়ারে কেউ নেই। সুলাইমানের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে দরজার কাছে পৌঁছালো। দরজা জোর ঠেলল, কিন্তু দরজাটা খুলছে না। পিছন থেকে চেয়ারটা আবারও নড়ছে। এবার এমনভাবে সরে গেল যেন তার সামনে রাস্তা আটকে দিচ্ছে। এরপর চেয়ারের ওপর থেকে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাসের শব্দ।
এবার তোর পালা। সুলাইমান শেষবারের মতো দরজা ধাক্কা দিতে দিতে চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ আছো, বাঁচাও আমাকে। পরের দিন সকালে যখন রুম নাম্বার 6-এর দরজা খোলা পাওয়া গেল, তখন সকলের চোখ বড় হয়ে গেল। সুলাইমান বিছানার পাশে পড়ে আছে, চোখ খোলা, মুখ হা করা, কিন্তু শরীর ঠান্ডা হয়ে আছে। আজকের মতো এতটুকুই। এতক্ষণ ধরে গল্পটা যারা যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভয়ের গল্প মানে শুধু ভয় নয়, এর ভেতরেও লুকিয়ে থাকে কিছু শিক্ষা, কিছু বার্তা, আর অন্ধকারের মধ্যে লুকানো অজানা সত্য। আপনারা গল্পটা শুনে কি অনুভব করলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক ভয়াবহ ঘটনা, বাস্তব অভিজ্ঞতা আর রহস্যময় গল্প নিয়ে হাজির হব। রাতে গল্প শুনে একা ঘুমাতে ভয় পেলে আমাকে দোষ দেবেন না। আপনারা যদি গল্পটা উপভোগ করে থাকেন একটা লাইক আর শেয়ার করে সাপোর্ট করবেন, এতে আমাকে উৎসাহ দেয় আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে। আজকের রাতটা শান্তিতে কাটুক, কিন্তু ঘরের জানালা অবশ্যই ঠিকঠাক বন্ধ করে রাখবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন। আপনারা যারা যারা ভূত এফএম অনেক আগে থেকে শোনেন তাদেরকে আমি বলবো, আপনারা যারা ভূত এফএম শুনে আসছেন বহুদিন যাবৎ, তারা অবশ্যই আজকের ঘটনাগুলো শুনে আমাদের বলে যাবেন যে আপনাদের মন ভরেছে কিনা। অনেকেই আছে কমেন্ট করে, ভাই আমরা ভূত এফএম না শুনলে আমাদের ঘুম আসে না, আমরা ঘুমাতে গেলে ভূত এফএম চালু করে না দিলে আমরা ঘুমাতে পারি না, এমন অনেক মানুষ আছে আমাদের কমেন্ট করে। এবং বিভিন্ন জায়গা থেকে, যেমন বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আমাদের কমেন্ট করে, ভাই আপনারা যেভাবে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন এভাবেই চালিয়ে যান, আমরা আপনাদের প্রোগ্রামকে অ্যাপ্রিসিয়েট জানাই এবং খুবই ভালো লাগে আপনাদের ঘটনা। তো যাই হোক, তাদের এই সান্ত্বনা দেখে বা অনুপ্রেরিত, মানে আমার যে কাজ করার উদ্যোগ, এই উদ্যোগটা নেওয়ার কারণে তারা যে আনন্দ পাচ্ছে বা ঘটনাগুলো শুনে যারা আনন্দ পাচ্ছে, তাদেরকে আমি বলবো যে আমার তরফ থেকে আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা এবং বুক ভরা অভিনন্দন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা যারা ঘটনাগুলো শুনছেন প্রথম থেকে, তারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, খুবই খুবই খুশি হব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।